মাঝরাতে নির্জন জঙ্গলের মাঝখানে পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালো কালো রঙের গাড়িটা। একদল ছেলে মেয়ে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে রইল। 4 জন ছেলে আর 2 জন মেয়ে গুটি গুটি পায়ে বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন মেয়ে ভয়ে ভয়ে বলল, প্লিজ আর যাস না, ফিরে চল এখান থেকে। ছেলেদের মধ্যে একজন পিছন ফিরে বলল, তুই সেই তখন থেকে কি এক কথা বলে যাচ্ছিস? এই বাড়িতে প্রবলেমটা কি ইয়ার? দেখ, আমার খুব ইচ্ছে, ইভেন আমাদের সবার ইচ্ছে এমন একটা জায়গায় পিকনিক করার। কিরে ভাইয়া, বোঝা ওকে, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? মেয়েটা একটু রেগে গিয়ে বলল, শোন তানভি, দিনের বেলায় তুই এখানে হ্যাং আউট করতে এসেছিস। তুই কি জানিস দিনের বেলায়ও এই বাড়ির কাছে কেউ ঘেঁষে না? এই বাড়িটার ব্যাপারে শহরে কত কথা রটে আছে। এটা জিনের বাড়ি। এই বাড়িতে অনেক আগে থেকে জিনরা বসবাস করত। খুব বড় একটা অভিশাপ লেগে আছে এই বাড়িতে। ছেলেটা একটু বিরক্ত বোধ করে থামিয়ে দিয়ে বলল, তোর গল্প বলা শেষ হয়েছে জামিনী? তাহলে আমরা ভিতরে যাই। এসব কোনো গল্প না তানভি। আর শোন, যা রটে তার কিছু না কিছু ঘটে। শোন, শহরের বাহিরে আগের এমন পুরনো বাড়ি থাকলে একটু একটু গুজব রটেই। আজকালকার দিনে এসব বিশ্বাস করে নিজেদের আনন্দ নষ্ট করাটা ভুল। আর আমরা এখানে থাকতে আসিনি, কিছুক্ষণের বাহিরে তাঁবু খাটিয়ে বারবিকিউ পার্টি করে চলে যাব। এখন তোর কথা শুনে এতটা আসার কষ্ট ভুলে আবার ফিরতে পারবো না। সবার মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটা মুখ খুলল, আচ্ছা জামিনী, তোমার কথাই ঠিক, আমরা ফিরে যাব। আমার এসব ঝামেলা মনে হচ্ছে। তানভি অবাক হয়ে বলল, ভাইয়া তুইও? আচ্ছা ডান, আমরা ফিরে যাব কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে। আচ্ছা তাই হবে। জামিনী তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। ওকে তাহিদ ভাইয়া। বাড়িটা অনেকটা পুরনো আমলের, ঘন জঙ্গলে ভরে আছে। এর আশপাশের জায়গাটা অনেক বেছে কিছুটা খালি জায়গাটায় তাঁবু পাতানো হলো। তানভি আর বাকি 2 জন ছেলে আগুন জ্বালিয়ে বারবিকিউ করতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়ে দুটো তাদের হেল্প করছে। এমন সময় তাহিদের ফোন বেজে উঠল। তাহিদ ফোনটা রিসিভ করলো, কিন্তু কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না। ওখান থেকে খানিকটা দূরে এসে ফোনে কথা বলতে লাগলো। ওর মনে হলো কেউ আড়াল থেকে ওকে দেখছে। ওসব পাত্তা না দিয়ে ও আবার কথা বলে মনোযোগ দিল। পাশের ঝোপটা নড়ে উঠল। কেউ যেন পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল। ফোনটা পকেটে রেখে তাহিদ সামনে এগিয়ে দেখল সত্যি কেউ আছে নাকি। হাঁটতে গিয়ে বড় একটা পাথরের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যাচ্ছিল সে। এখানের সীমানা উঁচু পাহাড়ের ঢালের মতো জানা ছিল না। শেষ প্রান্তের নিচে সুগভীর খাদ। ভাগ্যিস গাছের ডালটা ধরে ফেলল। এখানে ঝুলে থাকাটাও বেশ কষ্টের। সে বারবার উঠতে চেষ্টা করছে। সে জোরে জোরে কয়েকবার তানভি বলে ডাক ছাড়ল। আর ঝুলে থাকতে পারা যাচ্ছে না। হাতের জোরে কমে আসছে ধীরে ধীরে। এখন তাড়াতাড়ি উপরে উঠতে হবে, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে সোজা উপরে যেতে হবে। এমন সময় একটা মেয়ের কণ্ঠ শুনে তাওহিদ অবাক হয়ে উপরের দিকে তাকালো। মাথায় ওড়না দেওয়া এক অতীব সুন্দরী মেয়ে তাকে হালকা ঝাড়ি দিয়ে বলল, ড্যাব ড্যাব করে তাকিয়েছেন কেন? এভাবে ঝুলতে থাকলে যে কোনো সময় ডাল ভেঙে পড়ে যাবেন। নিন, হাতটা ধরে উঠে আসুন। বলে হাতটা নিচে তাওহিদের দিকে বাড়িয়ে দিল। তাওহিদ হাত ধরে বহু কষ্টে উপরে উঠে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। মেয়েটা তাড়াতাড়ি ওড়না টেনে মুখ ঢেকে নিল। তাওহিদ ভালো করে মেয়েটার দিকে তাকালো। 18 বছর বয়স হবে, ফিটফাট একটা মেয়ে, পরনে বেশ ঢোলা সালোয়ার কামিজ। নিজের গায়ে লেগে থাকা ধুলোবালি হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে তাওহিদ বলল, ধন্যবাদ আপনাকে, কিন্তু এই গভীর জঙ্গলে আপনি একা একটা মেয়ে কি করে আসলেন? মেয়েটা চোখ তুলে বলল, আমি এখানেই থাকি। এখানে কোথায়? মেয়েটা কিছু না বলে চলে যেতে উদ্যত হলো। তাওহিদ মেয়েটাকে পিছু ডেকে বলল, আপনার নামটা কি? পিছু না ফিরে মেয়েটি বলল, কেন? তাওহিদ হেসে বলল, আবার ধন্যবাদ দেওয়ার জন্য। মেয়েটি লাগবে না বলে দৌড়ে ঘন গাছপালার আড়ালে হারিয়ে গেল। তাওহিদ কিছুটা উকিঝুঁকি দিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করলো। দেখতে না পেয়ে আগের জায়গায় যাওয়ার জন্য হাঁটা দিল। পা কিছুটা ছড়ে গেছে বোধ হয়, জ্বালা করছে। এর মধ্যে তানভি জামিনীরা ছুটে এলো তার দিকে। তানভি অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুই কোথায় গিয়েছিস? আমরা খুঁজে খুঁজে হয়রান। তোর পায়ে চোট লাগলো কি করে? ও কিছু না, হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, এখন অনেক জ্বালা করছে। চল তাহলে ফিরে যাই, এখানে আর থেকে কাজ নেই। সবাই গাড়ির কাছে আসতেই দেখতে পেল তাদের গাড়ির সামনে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, হাতে হ্যারিকেনের অ্যালো নিয়ে। গায়ে কিছুটা ছেঁড়া আর অনেক পুরনো কাপড়, গাল ভর্তি পাক ধরা দাড়ি। তানভি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? লোকটি সেই কথার উত্তর না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কেন এসেছো? ফিরে যাও এখান থেকে যত তাড়াতাড়ি। তোমরা জানো না এই বাড়ি জঙ্গলটা কত ভয়ানক। আর কখনো এসো না, ফিরে যাও এক্ষুনি। ফেরার একটাই রাস্তা, সেটা বন্ধ হওয়ার আগে ফিরে যাও। সবাই নীরবে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তারপর কিছু বলতে গিয়ে লোকটি নেই। জামিনী ভয়ার্ত গলায় বলল, আমি আগেই বলেছি জায়গাটা ঠিক নয়, চল সবাই গাড়িতে উঠি, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তানভি কিছু বলতে গেলে তাওহিদ তাকে থামিয়ে যাওয়ার ইশারা দেয়। গাড়িটা চলে যেতেই গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে লোকটা চিৎকার করে হেসে বলল, কেউ বাঁচবে না, ও কাউকে ছাড়বে না, থামাতে পারবে না কেউ, ওর মৃত্যুর খেলা। সঠিক সময় চলে এসেছে, ফিরে এসেছে ও। তাওহিদ ল্যাপটপে টাইপিং করছে। কাজ থামিয়ে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যায়। ভাবতে থাকে, গভীর জঙ্গলে যেখানে কিনা দিনের বেলায় মানুষ ঘেঁষে না, অত রাতে এত সুন্দর মেয়ে কি করে ঘোরাফেরা করতে পারে? নাকি সত্যি ওই জঙ্গলে মানুষের বসবাস আছে? তবে মেয়েটা খুব বিনয়ী, শুধু প্রশ্নগুলো এড়িয়ে গেল। কাঁধে কারো স্পর্শ পেয়ে তাওহিদ চমকে উঠল। আরে মা, তুমি কি এত চিন্তা করছিলি বেটা?
না তেমন কিছু না, কাজই তো করছিলাম। সকাল সকাল আবার কাজ নিয়ে বসলি? এই নে তোর কফি। তানভি কোথায় রে? হয়তো রুমে আছে, ঘুমাচ্ছে। কাল অনেক রাতে ঘুমিয়েছে তো। অনেক রাত মানে? কাল কোথায় বেরিয়েছিলে তোরা? তাওহিদ মিসেস নওশিনের হাত ধরে বলল, তুমি চিন্তা করবে তাই বলা হয়নি, কাল আমরা হ্যাং আউটে গিয়েছিলাম। আমি যেতে চাইনি, তানভি বড্ড জোর করলো তাই গেলাম। আমার সব চিন্তা তো তোদের দুজনের জন্য। এভাবে রাতে বের হওয়ার কি দরকার? আর বের হবি না। তানভিকেও বুঝিয়ে বলিস। ঠিক আছে মা, তোর নামে একটা মানত করেছিলাম, তোকে একবার মাজারে যেতে হবে আমার সাথে। কিসের মানত করলে আবার? যাতে আমার ছেলেটার জন্য তাড়াতাড়ি লক্ষ্যে একটা মেয়ে খুঁজে পাই। তুমি আমা পারো বটে, পারতে হয় মায়েদের। বিকেল একটু সময় নিয়ে আমার সাথে যাবি, গিয়ে আবার কাজের বাহিনী চলে আসবি না কিন্তু। না যাওয়া অবধি তো ছাড়বা না, অবশ্যই যাব। তুমি রেডি থেকো। মাজারের সামনে এসে গাড়ি থেকে নামলো তাওহিদ আর মিসেস নওশিনারা। মিসেস নওশিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাওহিদকে আসতে বলে মাজারের ভিতরে চলে গেলেন। তাওহিদ মাথায় টুপি দিয়ে মাজারের কবর জিয়ারত করতে এলো। মোনাজাত শেষ করে ঘাট ফিরে দেখলো সেই রাতের মেয়েটি মাজারের পাশে বসে ছোট ছোট বাচ্চাদেরকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। অবাক চোখে অপলক তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটি জঙ্গল থেকে এখানে এলো কি করে? মেয়েটি আসলে কে? ভাবতে ভাবতে মেয়েটির পাশে এসে দাঁড়ায় তাওহিদ। মেয়েটিকে বলে, কেমন আছেন? মেয়েটি চমকে উঠে দাঁড়ায়, এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে। মুখটা আবার ওড়না দিয়ে ঠেকে আমতামতা করে বলল, আপনি? আমি। চিনতে পেরেছেন? কাল রাতে যাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, অথচ ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু না দিয়ে পালিয়ে গেলেন। জন্ম মৃত্যু দুটো আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছাতে আমি আপনার বাঁচার সহায়ক হয়েছি। ধন্যবাদ আর শুকরিয়া দুটোই উনার প্রাপ্য। মেয়েটি চলে যেতে উদ্যত হলে তাওহিদ তার হাত ধরে ফেলল। মেয়েটা অগ্নিদৃষ্টিতে তাওহিদের দিকে তাকিয়ে বলল, জানেন না বেগানা মেয়েদের গায়ে হাত দিতে নেই? তাওহিদ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, আমি দুঃখিত। আসলে মেয়েটা আর মিনিটও দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। এ কেমন মেয়ে? ভদ্রতা দেখে পুরো কথাটা শুনে যেতে পারত। পাশে থেকে বসে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, এই মেয়েটিকে চিনো তুমি? পিচি খিলখিল করে হেসে উঠে বলল, আঙ্কেল তুমি ওকে চিনো না? ও তো এই মাঝারেই থাকে। তাওহিদ মাথা চুলকাতে থাকে। মেয়েটি যদি এখানেই থাকে তবে অত রাতে জঙ্গলে গেল কি করে? আর বললই বা কেন সে ওখানে থাকে? একটা পাগল তাওহিদের দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, কিচ্ছু মেলাতে পারবি না, এখন শুধু খেলা দেখতে যাবি, কিচ্ছু আটকাতে পারবি না, না কারো ভাগ্য না কারো মৃত্যু। মিসেস নওশিন আরা এসে বললেন, তোকে আমি পুরো মাজার খুঁজছি আর তুই এখানে? চল, বড় হুজুর তোকে দেখতে চেয়েছে। আমি আসছি মা, তুমি যাও, আমার সাথে এক্ষুনি চল। দেরি করাটা হুজুর পছন্দ করবেন না। বড় হুজুরের পা ছুঁয়ে সালাম করে তার সামনে বসলো তাওহিদ। পাশে নওশিনারা বসে হুজুরের সাথে কথা বলছেন। মাজারের ভিতরে চারপাশে চোখ বুলাতে দেখতে পেল মেয়েটি দূরে এক কোণে বসে তাসবিহ পড়ছে নত মুখে। মিসেস নওশিন তাওহিদ হাত ঝাঁকি দিয়ে বলল, হুজুর তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছিস না কেন? তাওহিদ তার দৃষ্টি হুজুরের দিকে দিয়ে বলল, ভুল মার্জনা করবেন হুজুর, আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করছিলেন? হুজুর মুচকি হেসে বলল, তোমার বাবা তাফসির মোহাম্মদ আমার আপন ছেলের মতো, সেই হিসেবে তার ছেলেরা আমার নাতি। আমি সবসময় চাই তোমরা ভালো থাকো, সুখে থাকো। ইদানিং আমি আজ করতে পারছি তোমাদের পরিবারের উপর একটা কুনজর পড়েছে, সে তোমার মাধ্যমে তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টায় থাকবে। তুমি একটু সতর্ক থাকবে এ ব্যাপারে। সে ব্যাপারে আমি যথেষ্ট সতর্ক। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা অবধি কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। হুজুর মাথায় হাত বুলিয়ে বলল, দোয়া করি দাদু। নওশিন মা, তুমি একটা ভালো একটা সুযোগ্য পুত্র লাভ করেছ। তাওহিদ আবার কোণের দিকে তাকালো, মেয়েটি সেখানে নেই। কিছুক্ষণের মধ্যে কোথায় উধাও হয়ে যায় মেয়েটি। তাওহিদ তার মাকে বলল, তুমি কথা শেষ করে এসো, আমি বাইরে আছি। মাজারের সামনে এসে দাঁড়ালো তাওহিদ। মোনাজাত ধরে বলল, আল্লাহ তুমি তো সবার মনের ইচ্ছা পূরণ করো, আজ আমার একটি ইচ্ছে পূরণ করো। সেই মেয়েটিকে আবার আমার সামনে নিয়ে এসো। তার সাথে একটু মন খুলে কথা না বলতে পারলে আমি শান্তি পাবো না। তাকে নিয়ে আমার চাপা কৌতূহল আছে মনে। মোনাজাত শেষ করে পাশে ফিরতেই দেখে মেয়েটি মোনাজাত শেষ করলো। তাওহিদ খুশি হয়ে বলল, শুকরিয়া আল্লাহর দরবারে। মেয়েটি মুচকি এসে তাওহিদের দিকে তাকালো। এখন আর মুখটি ঢাকা নেই, শুভ্র সাদা মুখ থেকে উজ্জ্বলতা যেন ছড়িয়ে পড়ছে। ভালো করে দেখার আগে মেয়েটি আবার মুখ ঢেকে নিল। তাওহিদ নিচু কণ্ঠে বলল, আপনার পরিচয়টা কি জানতে পারি? মেয়েটি উত্তরে মুচকি এসে বলল, পরিচয় আমি আল্লাহর একজন বান্দা, এর বাহিরে বড় করে বলার মতো পরিচয় আমার নেই। এই মাজারেই থাকি আমি। আর কিছু বলবেন? আমাকে যেতে হবে। আর আপনার কাছে আরজি, এভাবে হুটহাট করে বেগানা নারীর হাত চেপে ধরবেন না। আল্লাহ হাফেজ। এক নিঃশ্বাসে গড়গড় করে কথাগুলো বলে মেয়েটি বিদায় নিল। তাওহিদের মুখের কথা মুখেই রয়ে গেল। অনেক অদ্ভুত মেয়েটা। মাজার থেকে এক বুক আক্ষেপ নিয়ে বাসায় ফিরে এলো তাওহিদ। মেয়েটার সাথে ভালো করে কথা বলতে পারলো না। মেয়েটা এভাবে এড়িয়ে চলে গেল কেন সেটা বুঝতে পারছে না সে। রুমে এসে শুয়ে পড়তে তানভি এসে বলল, মাজারে গিয়েছিলি ভাইয়া? মায়ের সাথে। তা তোর বিয়েটা কবে? কিসের বিয়ে? তুই জানিস না? কি জানবো, একটু ক্লিয়ারলি বলবি। তোর বিয়ে ঠিক করেছে মা। এই ব্যাপারেই তো এইভাবে হুটহাট করে মাজারে যাওয়া। তানভি সবসময় মজা, কিন্তু ভালো না, কিন্তু বলে দিলাম তোকে। ফাজলামি রেখে যায় এখান থেকে। এই জন্যই বলে কারো ভালো করতে নেই, মিলিয়ে নিস কথাটা। এমন সময় তাওহিদের কাকিমা ঢুকলো রুমে। হেসে হেসে বলল, কি নিয়ে কথা হচ্ছে শুনি?
তাহিদ শোয়া থেকে উঠে বসে বলল, দেখো কাকি, তানভি অসময়ে ফাজলামি শুরু করছে। এই তানভি, তুই আবার আমার সোনার টুকরো ছেলেটার পিছনে লেগেছিস কেন বলতো? তানভি কাকিকে জড়িয়ে ধরে বলল, মোটেও না, আমি শুধু বললাম ওর বিয়েটা কবে, তাতেই তোমার ছোট বাচ্চার এত হার্ড রিয়াকশন। বিয়েটা হলো না, না জেনে লজ্জায় মারা যায়। তাহিদ তানভীর দিকে তেড়ে এসে বলল, আবার শুরু করেছিস, যা বলছি এখান থেকে। দেখো কাকি, তোমার সোনার টুকরো বাচ্চাটা আমাকে মারতে আসছে। বিয়ের কথা বললে মেয়েদের মতো যা লজ্জা পায় না। বাবা, লজ্জায় গালটা লাল টমেটো হয়ে গেছে। কাকিয়া, তোমার রান্নায় যদি টমেটো লাগে ওর গাল দুটো ইউজ করতে পারো। তানভি, ভালো হচ্ছে না কিন্তু, তুই দাঁড়া, আজ তোর হচ্ছে। কচু করবি তুই আমার, পারলে এদিকে এসে ধর। দুজনে ছোটাছুটি করে রুমের বাহিরে চলে গেল। কাকিয়া হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। নওশিনার রুমে ঢুকে বলল, এ কি ছায়া, তাহিদ কোথায়? তোমার দুই ছেলে দুষ্টুমি করতে করতে বাহিরে পালালো। তাহিদটা বিয়ের কথা শুনে খেপে, তাই তানভীকে আরো বেশি খেপাচ্ছে। দেখতে দেখতে তাহিদ অনেক বড় হয়ে গেছে, নিজের বাবার ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। এখন তোমার ভাসুর বাইরে থেকে ফিরলেই ঘরে একটা বউ মানবো। এটা তুমি ভালো বলেছো ভাবি, বাড়িতে একটা বউ এলে বাড়িটা আরো জমজমাট হবে। তুমি কি মেয়ে দেখে এসেছো? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি তাহিদেরও খুব পছন্দ হবে। তাড়াতাড়ি ডেট ফিক্স করে বিয়েটা দিতে পারলেই শান্তি। তারপর তানভীর কথা চিন্তা করব। তারপর তোমার মেয়ে আরশিও তো আছে, সামনেই বড় উৎসবগুলো হবে, বাড়ির বাচ্চাদের বিয়ে। হি হি, ঠিক বলেছো ভাবি। রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাওহিদ। গাড়িটা হঠাৎ জোরে ব্রেক কষলো, তারপর থেকে আর স্টার্টই হচ্ছে না। এই অর্ধনির্জন রাস্তায় মেকানিক দোকানও পাওয়া সম্ভব না। সন্ধ্যা নেমে আসছে। এদিকের রাস্তায় কেবল কয়েকটা গাড়ি চলাচল করছে। গাড়ির পার্টস খুলে চেক করতে লাগলো, কোনো সমস্যা তো চোখে পড়ছে না। তাহিদের মনে হলো কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। অদ্ভুত একটা শব্দ শুনতে পাচ্ছে সে। তার পিছনে কেউ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। গাড়ির উপর পড়ে ছায়া দেখতে পারলো সে, বুঝতে পারলো ছায়াটা তার আরো কাছে এগিয়ে আসছে। পিছনে ফিরেই চিৎকার করতে যাবে, মেয়েটা তার মুখ চেপে চুপ করতে ইশারা করলো। হালকা ডেকে বলল, এভাবে মেয়েদের মতো চিৎকার করছেন কেন? পাবলিকের হাতে মার খাওয়াবেন নাকি? তাওহিদের মুখ থেকে হাত ছুড়িয়ে নেওয়ার সাথে সাথে তাওহিদ বলল, আপনি বা কেমন, এভাবে কেউ পিছনে দাঁড়িয়ে থাকে? কথা তো বলবেন নাকি? আপনি এখানে কেন? আপনি এখানে কেন? প্রশ্নটা আমি আগে করেছি, প্রশ্নটা আমি পরে করেছি। মেয়েটা চোখ রাঙিয়ে তাহিদের দিকে তাকায়। তাহিদ তা দেখে বলল, গাড়িটা খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়, তাই। আপনি এখানে কেন? মেয়েটা তাকে ইশারা করে বলল, সরুন, আমি দেখছি। কিছুক্ষণ পার্স নাড়াচাড়া করে বলল, স্টার্ট দিয়ে দেখুন ঠিক আছে কিনা। তাহিদ গাড়ি স্টার্ট দিয়ে দেখে সব ঠিকই আছে। আবার গাড়ি থেকে নেমে মেয়েটাকে খুঁজে। মেয়েটা আশেপাশে নেই, এর মধ্যেই কোথায় উধাও হয়ে গেছে। হতাশ হয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় তাওহিদ। তখন মেয়েটি গাছের আড়াল থেকে বেরিয়ে মুখের সামনের ওড়না সরিয়ে রহস্যময় একটা হাসি দিল। তাওহিদ রুমে একা একা বসে ল্যাপটপে কাজ করছে। জানালা দিয়ে অনেক বাতাস আসতে দেখে ল্যাপটপ অফ করে জানালার পাশে এসে দাঁড়ায়। মাথার মধ্যে মেয়েটার কথা ঘুরপাক খাচ্ছে। কে এই মেয়েটা? বারবার এর সাথেই কেন আমার মিট হচ্ছে? মেয়েটাকে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বলার তো কোনো ওয়েই নেই। এই আসে আবার এই উধাও হয়ে যায়, পুরাই ভোজবাজের মতো। মেয়েটা খুব দেখতে ইচ্ছে করছে। এই রাতে ওকে পাবো কোথায়? নাম ঠিকানা কিছুই তো জানি না। হতাশ হয়ে যে রুমে ফিরে যাবে, দেখে বাগানে কে যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে এটা তো সেই মেয়ে। তাহিদ আরেকটু ভালো করে তাকিয়ে দেখে বাগানে একা মেয়েটি দাঁড়িয়ে আছে। ও আমাদের বাসায় এলো কি করে, আর বাগানে একা দাঁড়িয়ে কি করছে? 7-5 ভাবতে ভাবতে তাহিদ বেরিয়ে বাগানের দিকে এলো। মেয়েটাকে তো মাত্র এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, 2 মিনিটের মধ্যে আবার কোথায় উদয় হয়ে গেল। নাকি ওকে নিয়ে ভাবতে ভাবতে চোখের সামনে কল্পনাও করা শুরু করেছে। মাথা চুলকাতে চুলকাতে তাহিদ আবার রুমের দিকে ফিরে গেল। কি যে হচ্ছে ওর সাথে বুঝতেই পারছে না। ঝোপের আড়াল থেকে সেই মেয়েটি বের হয়ে এসে দাঁড়ালো। মুহূর্তে তার বয়সী আরেকটা মেয়ে তার সামনে দৃশ্যমান হয়ে তাকে বলল, এটাই সেই বাড়ি যে এতদিন ধরে আমরা খুঁজছিলাম। এবার থেকে আমাদের লড়াই শুরু বোন। মেয়েটি মাথা নাড়িয়ে বলল, কিন্তু কি করে লড়াই শুরু করব? আসল কালপিটটাকে তো বের করতে হলে এই বাড়িতে ঢুকতে হবে। ঠিক বলেছ, সেটাই ভেবে দেখতে হবে। চলো ফেরা যাক। তাহিদ রেডি হয়ে বের হচ্ছিল অফিসের জন্য। মিসেস নওশিনারা পিছন থেকে ডাকলেন। তাহিদ সাড়া দিয়ে বলল, মা ডাকলে যে? কোথাও বের হচ্ছিস? হ্যাঁ, অফিসে যাব। আজ তো ড্যাডের ফেরার কথা। ড্যাড আসার আগে কাজগুলো গুছিয়ে রাখতে যাচ্ছিলাম। আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবি? আচ্ছা ফিরবো, কিন্তু কোনো কাজ আছে কি? তানভীর পাশ থেকে ফোড়ন কেটে বলল, বিরাট কাজ আছে তোর জন্য। কাজটা কি আমি বলবো? তুই আবার ফাইজলামি শুরু করেছিস? মা, ওকে কিছু বলো তো, সারাক্ষণ ফাইজলামি করতেই থাকে। তোর আজ ক্লাস নেই? আমি তো সবকিছু থেকে ছুটি নিয়ে এলাম, তুইও নিয়ে নে। কেন? নওশিনারা তানভীকে চুপ করতে বলে বললেন, তানভী, ওর পিছনে লাগিস না তো। তাহিদ বেটা, তুই অফিসে যা, কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরিস। সন্ধ্যায় সব কাজ শেষ করে তাহিদ গাড়ি নিয়ে ফিরছিল বাসার দিকে। মাঝ রাস্তায় দেখে মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি খুঁজছে। মেয়েটির সামনে গাড়ি থামিয়ে তাহিদ মেয়েটিকে লক্ষ্য করে কয়েকবার হর্ন বাজায়। মেয়েটি হর্ন শুনে কয়েকবার তাহিদের দিকে আর চোখে তাকায়। তাহিদ গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে গিয়ে বলল, আপনি কি গাড়ি খুঁজছেন? হালকা রাগ দেখিয়ে বলল, আপনার কি মনে হচ্ছে আমি রাস্তায় শুধু শুধু দাঁড়িয়ে আছে? এতক্ষণ হলো একটা গাড়িও পাচ্ছি না। তাহিদ তার এমন রাগ দেখে হেসে উঠল। এই যে মিস্টার, হাসছেন কেন? না এমনি, মাইন্ড না করলে লিফট দিতে পারি।
অবশ্য যদি আপনি চান। না না থাক, লাগবে না, আমি গাড়ি খুঁজে নিব। আপনার যদি তাড়া না থাকে আর অনেকক্ষণ দাঁড়িয়ে গাড়ি খুঁজতে পারেন। আজ এমনিতে রাস্তায় গাড়ি কম, দেখুন পান কিনা। বেস্ট অফ লাক। তাওহিদ গাড়িতে উঠে বসে বলল। সাথে সাথে মেয়েটিও গাড়িতে উঠে বসে সিট বেল্ট পরে নিল। তাওহিদ মুচকি এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন মিস? ভ্যানিশ। চোখ বড় বড় করে বলল, মিস ভ্যানিশ। আপনি মুহূর্তে মুহূর্তে যেভাবে উধাও হন, ডাকার মতো আর ভালো কিছু পেলাম না। এবার আমরা যেতে পারি। ও শিওর। তাওহিদ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, আপনার নামটা তো সেদিন আর বললেন না, জানাটা কি খুব জরুরি? আপনার যদি মিস ভ্যানিশ নামটা শুনতে ভালো লাগে আমার কোনো আপত্তি নেই। এইসব নাম আমাকে ডাকবেন না। তাহলে আসল নামটা বললেই হয়। জিনি, আমার নাম জিনি। তাওহিদ অবাক হয়ে বলল, জিনের সাথে অনেক মিলিয়ে রেখেছে নামটা, রাখতে হয়। আপনি কি মানেন না জিনরা আছে? কখনো দেখিনি। ছোটবেলা দাদিমা গল্প বলতো। হি, না দেখি তাদের এত ক্ষতি করলেন? ঠিক বুঝলাম না মিস। না কিছু না, এখানে থামান, আমি নামবো। মেয়েটি গাড়ি থেকে নেমে ব্যাগ থেকে কিছু টাকা তাওহিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার ভাড়া। মিস জিনি, আমাকে কি প্রফেশনাল গাড়ি চালক মনে হয়? গাড়ি ড্রাইভ করলে তো ড্রাইভার মনে হবেই। আমি ভাড়া নেওয়ার জন্য আপনাকে লিফট দেইনি। ও আচ্ছা, নিলে তো ভালো হয়, তাই না? আজ্ঞে না। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাওহিদ আবার গাড়ি স্টার্ট দেয়। মনে মনে ভাবতে থাকে, অদ্ভুত মেয়ে, তার অদ্ভুত নাম। তবে এই অদ্ভুততাই ভালো লাগে। বাসায় ফিরতে দেখে বাসায় ডেকোরেশনের কাজ চলছে। ড্রয়িং রুমে বসে মা, কাকিয়া, আরশি, তানভি সামনে এক সাদা গাড়ি শেরওয়ানি নিয়ে ঘাটাঘাটি করছে আর নিজেদের মধ্যে কথা বলছে। তাওহিদকে দেখে আরশি বলে উঠল, দেখো আন্টি, তোমার তাওহিদ চলে এসেছে। নৌসিনারা উঠে এসে বলল, তোকে না একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, রাস্তায় ওকে লিভ। না মানে সরি মা। তানভি পিছন থেকে এসে নৌসিনকে জড়িয়ে ধরে বলল, দেখেছো, এই জন্যই তো বলেছিলাম তোমার পুত্রকে তাড়াতাড়ি বিয়ে করাও, অন্তত ভাবির টানে রোজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। তাওহিদ তানভির কান মলা দিয়ে বলল, মায়ের সামনে এসব কি বলিস? তুই আর বড় হবি না? উফ ভাইয়া, আচ্ছা আর লাগছে তো। মা তুমি বলো আমি ভুল কিছু বলেছি কিনা। নওশিনারা হেসে হেসে বলল, তানভি ভুল কিছু বলেনি। আমারও খুব শখ জেগেছে বাড়িতে একটা লক্ষ্মী বউ মানার, তাই তোকে না জানিয়ে সব ব্যবস্থা করে ফেললাম। তাওহিদ অবাক হয়ে বলল, কিসের ব্যবস্থা করেছো মা? তোর বিয়ের। মেয়ে আমার পছন্দ করা, তুই চাইলে ছবি দেখতে পারিস। 2 দিন বাদেই তো তোর বিয়ে, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি কিছু। তানভি তাওহিদের শেরওয়ানির মাপটা নিয়ে নেয়। তাওহিদের মুড অফ দেখে নওশিনারা বলল, বেটা তুই খুশি নস? তোর কি আমার পছন্দ করা মেয়ে বিয়ে করতে আপত্তি আছে? জীবনে কখনো তোমার অবাধ্য হয়নি মা, আজ কি করে হই বলো? তুমি তো জানো তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। মা আমার খুব টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়ে নেই? আমার সোনা ছেলেটা, আচ্ছা ফ্রেশ হয়ে নিচে আয়। তাওহিদ রুমে এসে বেডে শুয়ে পড়লো। এই বিয়েটা সে করতে চাচ্ছে না, কিন্তু কি করে মায়ের মুখের উপর সে কথা বলবে? কি করে বলবে সেই জিনি নামের মেয়েটিকে বিয়ে করতে চায়? মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে, সবকিছু এলোমেলো লাগছে। একদিকে মায়ের পছন্দ, ইচ্ছে, অন্যদিকে একটা অপরিচিত মেয়ের প্রতি গভীর ভালোবাসা। কোনটাকে ত্যাগ করবে? মা তো মেয়ে পক্ষকে কথা দিয়ে ফেলেছে, 2 দিন পর বিয়েও। এখন এসব বলে কি করে মায়ের মন ভাঙি? তাকে ছোট করতে আমি কিছুতেই পারবো না। চুপচাপ বিয়েটা করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। তানভি তাওহিদের রুমে ঢুকে বলল, ভাইয়া শুয়ে শুয়ে এখনই ভাবির স্বপ্ন দেখে ফেলেছিস? একদম বাজে কথা বলবি না। তুমি ভাবতে পারো আর আমি বলতে পারবো না? চুপ করবি তুই? আচ্ছা করবো। ভাবিকে দেখবি না? ইচ্ছে নেই। মা যেহেতু পছন্দ করেছে সেখানে আমার দেখার কি আছে? দেখতে কি প্রবলেম তাহলে? এই নে দেখ, দেখতে বেশ সুন্দরী, উচ্চশিক্ষিতা, তোর সাথে খুব মানাবে। তাওহিদ এক পলক দেখে নিয়ে বলল, দেখেছি, তুই নিচে যা, এখন আমার খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নেব। আরে ভাইয়া, বিয়ের পর যত ইচ্ছে তত রেস্ট নিও। বিয়ের এই কয়েকদিন এসব রেস্ট চলবে না। ফ্রেশ হয়ে নিচে আয়, মা ডাকছে। তাওহিদের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জিনকে ছাড়া অন্য কোনো মেয়েকে তার মনে ধরছে না। কি হবে কে জানে। মায়ের কথায় বিয়েটা তো করছি, মন থেকে মেনে নিতে পারবো তো? ভাবতে ভাবতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলো তাওহিদ। জিনি একা একা রুমে বসে আছে। সেই দিনের মেয়েটি হাতে শাড়ি গয়না নিয়ে রুমে ঢুকলো। জিনি তাকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে? এদিকের ব্যাপারগুলো সামাল দিচ্ছিলাম। এই নাও, তাড়াতাড়ি এই শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও। এগুলো কেন পরবো? তোমাকে বিয়ে করতে হবে বোন। বিয়ে? কাকে বিয়ে করবো আমি জান্নাত? ওই তাওহিদ ছেলেটাকে। কি বলছো কি? আমি একজন জিন হয়ে মানুষকে কেন বিয়ে করতে যাব? প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছুই করতে হয়, আর তুমি তো সংসার করার জন্য বিয়েটা করছো না, শুধুমাত্র ওই বাড়িতে ঢুকে সহজে তাদের ধ্বংস করার জন্য। বিয়েটা অনেক পবিত্র একটা বন্ধন, এটা নিয়ে ছেলে করা যায় না জান্নাত। আর জিনেরা কখনো তার কথা থেকে সরে আসে না, নিজের প্রতিশোধ ভুলে যায় না। বাকিটা তোমার হাতে, ভেবে দেখো কি করবে। নিজের কথা পূরণ করবে নাকি জিন রাজ্যে ফিরে যাবে? জিনি একটু নীরব থেকে জান্নাতের হাত থেকে শাড়ি গয়নাগুলো নিয়ে বলল, বিয়েটা হবে কি করে সেটা আমার উপর ছেড়ে দাও। অলরেডি আসল কনেকে উধাও করে দিয়েছে, এখন বাকিটা ম্যানেজ করতে পারলেই এর লাভ হতে। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। জান্নাত বের হয়ে এসে একটা নির্জন জায়গায় এসে হুজুরের রূপ ধারণ করে, তারপর বেরিয়ে বরের জন্য তৈরি স্টেজের পাশে গিয়ে বসে। ততক্ষণে তাওহিদ বর বেশে কনের বাড়িতে এসে পড়ে। আশেপাশে সবাই এনজয় করছে, মজা করছে। ও মুখ গোমরা করে স্টেজে বসে আছে। জিনির মুখটা চোখের সামনে ভাসছে। মন থেকে বিয়েটা না করতে চাইলেও করতে হচ্ছে, নিজের ভালোবাসাটাকে মাটি চাপা দিয়ে।
এদিকে হৈহুল্লোড় শুরু হয়ে গেল। তাওহিদের মা বাবা চিন্তিত মুখে স্টেজের সামনে এসে দাঁড়ালো। তানভীকে ফিসফিস করে তাওহিদ জিজ্ঞেস করতে এসে বলল, তোর বউকে কোথাও পাওয়া যাচ্ছে না, ধারণ করা হচ্ছে সে বিয়ের আসর থেকে পালিয়েছে। সেটা জেনেই মা ড্যাড চিন্তিত। তাওহিদের মাথা থেকে চিন্তার বোঝা নেমে গেল, মনটা হালকা লাগছে। নিজের মনের বিরুদ্ধে আর বিয়ে করতে হবে না, শুকরিয়া আল্লাহর কাছে। হুজুররূপী জান্নাত স্টেজের পাশ থেকে সরে এসে নওশিনার সামনে এসে বলল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি এইদিকে আসতেন। নওশিনারা আর তার স্বামী হুজুরকে অনুসরণ করে নির্জন জায়গায় এলো। নওশিন বলে উঠলেন, আপনাকে তো ঠিক চিনলাম না হুজুর। আমি কনের পরিবারের বিশ্বস্ত হুজুর, ওরা আমার অনেক বড় মুরিদ। ওদের নিমন্ত্রণে অনেক দূর থেকে আমার এখানে আসা, এসে শুনলাম এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। নওশিন গম্ভীর মুখে বলে উঠল, এমনটা হবে ভাবতে পারিনি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার অত আদরের ছেলেটা এভাবে লোকের কাছে উপহাসের পাত্র হবে, আমি জাস্ট ভাবতে পারছি না। কিভাবে এখন আমার ছেলেকে লোক লজ্জার হাত থেকে বাঁচাবো হুজুর? বলেই নওশিনার কান্না ভেঙে পড়ল। তার স্বামী হুজুরের দিকে তাকিয়ে বলল, এই পরিস্থিতিতে আমরা কি করবো আপনি বলে দিন হুজুর। শান্ত হন আপনারা, আমার কাছে একটা উপায় আছে। আপনারা যদি সেটা মানেন তবে এই লোকলজ্জার হাত থেকে বাঁচতে পারবেন। কি উপায় হুজুর, বলুন, আমরা মানতে রাজি। আমার এক মেয়ে আছে, খুব ছোটবেলায় ওর মা বাবা ওর দায়িত্ব আমাকে দিয়ে হজে গিয়েছিল, সেখানেই তারা মৃত্যুবরণ করেন। তখন থেকে আমি ওকে নিজের কাছে রেখে বড় করেছি। রূপে গুণে মাশাআল্লাহ, সে আমার সাথে এসেছে। আসলে বয়স হয়েছে তো, তাই ও সর্বত্র আমার সাথে যায়। আপনার যদি আপত্তি না থাকে ওকে দেখে নিতে পারেন একবার। নওশিনারা খুশি হয়ে বলল, আপনার মেয়ে আমাদের বাড়ির বউ হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? এই বিপদের সময় আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বিয়েটা আপনার মেয়ের সাথেই হবে হুজুর, আলহামদুলিল্লাহ। পাশের রুমে সে আছে, আপনি চাইলে একবার দেখতে পারেন। আচ্ছা, আমি কি দেখে আসছি। এই শুনো, তুমি কি ওই দিকটা সামলাও, কাজীকে বিয়ে পড়তে বলে দাও। তার স্বামী খুশি হয়ে বলল, আচ্ছা হুজুর, আপনি আমার সাথে চলুন। যিনি সাজগোজ শেষ করে বেডের এক কোণে বসলো। ওর জানা নেই আগে কখনো জিন মানুষের বিয়ে হয়েছে কিনা। এমন ইতিহাস গড়তে ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই, নিজের অনিচ্ছেই বিয়ে করতে রাজি হয়েছে। জান্নাত এখনো আসছে না কেন? নওশিনারা রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। জিনি চমকে উঠল, তারপর ধীরে কণ্ঠে সালাম দিল। নওশিন জিনির পাশে বসে বলল, মাশাআল্লাহ হুজুর, ভুল কিছু বলেনি। আমার বহুমা তো অনেক সুন্দরী, আমি তোমাকে আমার ছেলের বউ করতে চাই। হুজুর নিশ্চয়ই কথা তুমি বলেছে। জি, আমার ছেলের মতো ছেলে হয় না, নিজের ছেলে বলে বলছি না। আর তুমি একদম ঘাবড়িও না, আমি বাড়ির বউ নয়, নিজের মেয়ের মতো রাখবো তোমায়। শুধু তুমি আমার পরিবার আর ছেলের খেয়াল রাখো, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো কাজী সাহেব এসে গেছে, নাও মা কবুল বলে ফেলো। তাওহিদ বিরক্ত হয়ে বলল, কনে যখন পালিয়েছে তো আমরা এখানে বসে আছি কেন না তানভি? আমাদের তো চলে যাওয়া উচিত এখান থেকে। তোর জন্য আরেকটা কোণে পেয়ে গেছি ভাইয়া। কি বলিস? সত্যি বিয়েটা থেমে থাকবে না, তাই বলে জায়গা থেকে বিয়ে করবো? মা আর মেয়েটাকে পছন্দ করে নিয়েছে, এখানে আর কি বলার থাকতে পারে? তাহলে আজ সত্যি সত্যি আমার নিজেকে কোরবানি দিতে হচ্ছে। আল্লাহ কেন এমন করছে আমার সাথে? কি হলো ভাইয়া, কি এত ভাবছিস? কবুল বলে দে। নওশিনারা তাড়া দেয়, তাওহিদ বাবা চুপ কেন, কবুল বলো। নিজের অনিচ্ছা সত্ত্বেও ও 3 বার কবুল বলে ফেলে তাওহিদ। এখন শুধু কোরবানি হওয়া গরুর মতো ছটফট করছে। তার বিয়ে করা বউকে তার পাশে এনে বসানো হলো। মুখের সামনে বিশাল একটা ঘুমটা, জাস্ট বোর লাগছে ব্যাপারটা। আরশি এসে তাদের সামনে একটা বড় আয়না ধরলো, তারপর বলল, ভাইয়া আয়নার দিকে তাকা আর বল কাকে দেখছিস। এসব কি আরশি? আরে এটা রিচুয়াল, বল না ভাইয়া। তাওহিদ আয়নার দিকে তাকাতে দেখলো তার পাশে বসা মেয়েটি আর কেউ নয়, জিনি। জিনির সাথে তার বিয়ে হয়েছে ভাবতে খুশিতে মনটা ভরে উঠল। আরশি আবার বলল, কিরে ভাইয়া বল, আমার ভালোবাসাকে। এই কথা শুনে জিনি চমকে উঠে আয়নার তাকালো। তাওহিদের সাথে আয়নায় তার চোখাচোখি হয়ে গেল। তানভি এসে বলল, কিয়া বাত হে ভাইয়া, এইবার ভাবির পালা, ভাবি তুমিও বলে ফেলো। জিনি নিচু কণ্ঠে বলল, আমার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই দেখতে পাচ্ছি। তাওহিদ জিনির দিকে তাকিয়ে আরেকবার মুচকি হাসি দেয়। জিনি আয়না থেকে চোখ সরিয়ে নেয়। ছেলেটার চোখে ও নিজের জন্য অনেকখানি মায়া অনুভব করছে, তাই বেশিক্ষণ তাকাতে চাইল না। উকিঝুঁকি দিয়ে জান্নাতকে খুঁজতে লাগলো ভিড়ের মধ্যে। কোথাও জান্নাত নেই। নিজের ভেতর এক অজানা স্বস্তি ফিল করতে পারছে। চলন্ত বিয়ের গাড়িতে বসে বাহিরের পানে তাকিয়ে আছে জিনি। ছোটবেলা তার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। বাবা বলতো তার রাজকন্যার জন্য একটা সুন্দর রাজপুত্র খুঁজে এনে দিবে। রাজপুত্র পেয়েছে ঠিকই, কিন্তু এমন রাজপুত্র তার সাথে মিলে না। আর এই রাজপুত্রের সাথে সুখের রাজত্ব করতেও সে আসেনি। তাওহিদ জিনির গালে অশ্রু গড়িয়ে পড়তে দেখে নিজের রুমালটা এগিয়ে দেয়। চোখের পানি মুছে নাও, মন খারাপ করো না। জিনি এক নজর তাওহিদের দিকে তাকিয়ে রুমাল না নিয়ে বলল, ধন্যবাদ, প্রয়োজন নেই। আমার যে খুব প্রয়োজন। আমি তোমাকে স্ত্রীরূপে গ্রহণ করেছি সারা জীবন তোমাকে হাসি মুখে রাখার জন্য, কান্নাকাটি অবস্থায় রাখার জন্য নয়। আমার কান্না হাসি আপনার নিয়মে চলবে না, নিশ্চয়ই চলতে হবে সেটা আমিও বলিনি। জাস্ট চাচ্ছি আমার সামনে যেতে তুমি সবসময় হাসি খুশি থাকো। জিনি কড়া গলায় বলল, দেখুন। তানভি গাড়ির ডোর খুলে দিয়ে বলল, ভাবি সাহেবা এসে পড়েছে আমরা, আসুন আপনার শ্বশুরালয়ে। নওশিনারাও ততক্ষণে গাড়ির সামনে এসে দাঁড়ায়।
যিনি চোখ মুছে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে পা রাখে। তার পাশে পাশে তাওহিদ ঢুকে। বাড়িতে পা রেখে যিনি বাসার চারপাশে চোখ বুলিয়ে নেয়। তার বড়লোক শ্বশুর বাড়িতে কিছুরই কমতি নেই। প্রতিটি কদম ফেলে বাসায় ঢুকতে ঢুকতে যিনি মনে মনে শপথ কাটে, এই বাসার একটা মানুষকেও শান্তিতে থাকতে দেব না, যেমনটা তারা আমাকে এতগুলো বছর থাকতে দেয়নি। কেউ বাঁচবে না, জিনের হাতেই সবাই শেষ হবে। তাদের ঠিক সেইভাবেই মারবো যেভাবে তারা আমার সবকিছুকে ধ্বংস করেছিল। সেই জিনি শক্তি তলোয়ার আমি ফিরিয়ে নিয়ে যাব, সে করেই হোক। নওশিনারা জিনির দিকে তাকিয়ে এসে বলল, তুমি অনেক ক্লান্ত নিশ্চয়ই, এসে আমার সাথে ফ্রেশ একটু রেস্ট করবে। তানভি, তোর কাকেকে হালকা কিছু খাবার নিয়ে তাওহিদ রুমে আসতে বলে দিস। সারাদিন বেচারে কিছু খাওয়া হয়নি তেমন। আর তাওহিদকে তো রুমে নিয়ে যা, ওর যে ফ্রেশ হওয়া দরকার। নওশিনারা জিনিকে তাওহিদের রুমে নিয়ে আসলেন। আলমিরা থেকে একটা শাড়ি নামিয়ে বললেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মা, এত ভারী মেকআপ আর শাড়ি পরে বেশিক্ষণ থাকলে অস্বস্তি লাগবে। যিনি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। জান্নাতকে বিদায়বেলা যে একবার দেখলো আর তার সামনে এলো না। বড্ড একা ফিল হচ্ছে এতগুলো মানুষের মাঝে। বড্ড কেমন জানি গায়ে পড়ে ভালোবাসা দেখায়। আমার এসব আধিক্যতার দরকার নেই, সেটা বুঝতে চায় না। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তাওহিদ খাবার খেতে বসে আছে। যিনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে? এটা তো আমারই রুম মিসেস ভ্যানিশ। সেটা আমিও জানি, কিন্তু এই সময় আপনি এখানে কেন? আপনাকে তো অন্য রুমে যেতে বলা হয়েছিল। তা বলা হয়েছে, মাই ডেকে বললো তোমাকে খাবারটা খাইয়ে দিয়ে যেতে। আমি বাচ্চা না, নিজের খাবার নিজে খেয়ে নিতে পারি। আপনি রেখে যান, আমি খেয়ে নিব। আরেকটা কথা, রুমে নক করে ঢুকবেন। হঠাৎ আপনাকে দেখে যাতে আটকে উঠতে না হয়। যে মেয়ে গভীর রাতে জঙ্গলে একা একা ঘুরতে পারে, সে আমাকে দেখে আটকে উঠে? বড়ই অদ্ভুত তো। যাই হোক, আমি মায়ের কোনো কথা ফেলি না। মা বলেছে আপনাকে খাইয়ে তবেই যেতে, তাই আমি আপনাকে না খাইয়ে যাচ্ছি না। আচ্ছা লোক তো আপনি, আপনি যান, আমি খেয়ে নিব। পাশে এসে বসুন তো। কেন, সে কি খাবেন না আপনি? যিনি বিরক্তি মুখে তাওহিদের পাশে এসে বসে। তাওহিদ ভাত মেখে বলল, হাঁ করুন, আমি খেতে পারবো। প্লেট দিন এইদিকে। হাঁ করতে বললাম না? পারবো না। আপনি এখান থেকে যাবেন কিনা সেটা বলুন, না হলে আমি মাকে ডাকবো। ডাকো, তখন নিজেই লজ্জা পাবে। মা এসে আরো বকুনি দিবে আমার হাতে না খাওয়ার জন্য। এটা কিন্তু বাড়াবাড়ি। জানি, আর এটাও জানি আপনি এখন লক্ষ্মী মেয়ের মতো আমার হাতে খেয়ে নেবেন। যিনি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ভুল জানেন। ঠিক আছে, আমারও খুব খিদে পেয়েছে। আপনি যদি আমার হাতে না খান আমিও খাবো না। পরে সবাই জানলে আপনাকেই দোষী করবে। আপনি কি আসলেই পাগল? জি, তবে পাবনা যাওয়ার মতো পাগল না। হাঁ করুন, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। উপায়ন্তর না পেয়ে যিনি চুপচাপ খেয়ে নেয়। এই বাড়িতে নিজের ঘাঁটি কাটতে হলে এসব করতেই হবে, তাও নিজের করা শপথ থেকে নড়া যাবে না। তাওহিদ খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে বলল, আসি মিসেস ভ্যানিশ। তাওহিদ চলে যাওয়ার সময় যিনি পিছু ডেকে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। তাওহিদ মুচকি এসে মাথা নেড়ে বেরিয়ে যায়। যিনি রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। সবাই নিচে গল্প করছে। আরশি যিনিকে দেখে টেনে সোফায় নিয়ে বসে গল্প করতে থাকে। এর মধ্যে নওশিনারা এসে বলে, খেয়েছো মা? তাওহিদকে বলেছিলাম তোমাকে খাবারটা দিয়ে আসে। তাওহিদ তখন সোফার এক কোণে বসে গল্প করতে করতে খাচ্ছিল। নওশিনারার কথা শুনে খাওয়া বন্ধ করে জিনির দিকে তাকায়। যিনি তার দিকে চোখ গরম করে তাকিয়েছে দেখে চোখ নামিয়ে সেখান থেকে কেটে পড়ে। যিনি তার এভাবে পালিয়ে যাওয়া দেখে মনে মনে ভেসে ভাবতে লাগলো, তাহলে আমাকে মিথ্যে বলে নিজের হাতে খাওয়ানো হয়েছে। আচ্ছা হচ্ছে আপনার। নীরবতা ভেঙে জবাব দেয়, জি মা, খেয়েছি। যিনি একা খাটের উপর বসে আছে। এমন সময় একটা ইঁদুর তার পায়ের কাছে এসে কাঁচুমুচু শব্দ করতে লাগলো। যিনি তাড়াতাড়ি উঠে দরজা লক করে ইঁদুরের সামনে এসে দাঁড়ালো। ইঁদুর থেকে আসল রূপে ফিরে এসে জান্নাত জিনের হাত ধরে বলল, অবশেষে আমরা আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে এলাম। এইবার খেলাটা আরো সতর্কভাবে খেলতে হবে। জানি বোন। জান্নাত বেটের দিকে তাকিয়ে বলল, আজ তোমাদের বাসর রাত। আজ ছেলেটা তোমার উপর নিশ্চয়ই নিজের অধিকার ফলাতে আসবে। একটু সাবধান থেকো, কিছুতেই তোমার কাছে আসতে দিও না, তাহলে তোমার এত বছরে একটু একটু করে সঞ্চয় করার শক্তি, সাধনা সব হারাবে। মানুষের জিনের একবার মিলন হলে সেই জিন আর তার শক্তি ব্যবহার করতে পারে না। সব শক্তি হারিয়ে একটা সাধারণ মানুষের ন্যায় হয়ে যায়। বিয়েটা শুধু আমি নিজের কার্যসিদ্ধির জন্য করেছি, সেখানে এসবের প্রশ্নই আসে না। চিন্তা করো না, এমন কিছুই হবে না যেটা আমাকে লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়াবে। তুমি শুধু আমার পাশে থেকো। দরজায় কয়েকবার টোকা পড়ল। জান্নাত আতকে উঠে বলল, কেউ এসেছে নিশ্চয়ই। আমি যাচ্ছি বোন, দরকার হলে স্মরণ করো। জান্নাত আবার ইঁদুরের রূপ নিয়ে বেরিয়ে যায়। যিনি দরজা খুলে দেখে তাওহিদ বাহিরে দাঁড়িয়ে আছে। সে দরজার সামনে থেকে সরে এসে বেরিয়ে গিয়ে বসে। তাওহিদ তার পাশে এসে বলে, তোমাকে যে আমি বউ হিসেবে পাবো এটা আমার কল্পনার বাহিরে ছিল। এই জন্য আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া জানাই। আমি জানি না তুমি কতটা খুশি হয়েছ। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। জিনির হাতটা ধরতে গেলে যিনি হাত ছুড়িয়ে নিয়ে বলল, দেখুন আমি মোটেই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, অনেকটা বাধ্য হয়ে করেছি। আমার সময় লাগবে আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে। ততদিন আপনি আমার উপর স্বামীর অধিকার ফলাতে না আসলে আমি খুশি হব। তাহিদ একটু চুপ থেকে বলল, বেশ, তুমি যা চাও তাই হবে। এই আংটিটা মা তোমাকে দিতে বলেছিল, তাই হাতটা ধরেছিলাম, তার জন্য দুঃখিত। এই নাও, পরে নিও। যিনি হাত বাড়িয়ে আংটির বক্সটা নিল। তাহিদ বেডের পাশ থেকে উঠে বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে একসাথে 2 রাকাত নামাজ পড়ব। আচ্ছা, আমি উজু করে আসছি। তাহিদের সাথে যিনি নামাজ পড়ে নিল। তারপর উঠে বেডের একপাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তাহিদ কি করছে না করছে সেটা একবার চোখ খুলে দেখার প্রয়োজন মনে করল না।
ফজরের আজান শুনে ঘুম ভাঙল। উঠে দেখি উনি বেডের মাঝখানে কোল বালিশ রেখে এক সাইডে শুয়ে গভীর ঘুম ঘুমাচ্ছেন। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে নামতেই দেখি শাশুড়িমা তাসবিহাতে পায়চারি করছেন। আমাকে দেখে খুশি হয়ে বললেন, নামাজ পড়ে নেমেছ? জি মা। চা করে দেব? না মা, তুমি নতুন বউ, এত তাড়াতাড়ি কিচেনে যাওয়ার দরকার নেই তোমার মা। কি যে বলো মা, আজ চা আর ব্রেকফাস্ট আমি বানাই, প্লিজ না করো না। লক্ষ্মী মেয়েটা আমার, যাও, কিচেনে সায়রা আছে, তোমাকে হেল্প করবে। রান্নাঘরে বসে ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়লাম। এই বাড়ির মানুষগুলোর ব্যবহার অনেক ভালো লাগে, কিন্তু এই বাড়ির মানুষগুলোই তো আমার জীবনটা শেষ করে দিয়েছে সামান্য ক্ষমতার লোভে। সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। সবাই নাস্তা করতে বসলো, কিন্তু তাওহিদ এখনো নিচে নামলো না। নওশিনারা ডাকার আগেই সে নিচে নেমে এলো। টেবিলে বসে বারবার আমার দিকে তাকাচ্ছে। তানভীর দুষ্টুমি করে বলল, ভাইয়া তোর কি চোখের ক্ষুধাটা খুব বেশি? তাওহিদ চোখ রাঙিয়ে বলল, তোর ফাজলামিটা এখন অফ রাখ। যিনি আমাকে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে দিতে পারবে? আমি মাথা নাড়িয়ে সাই দিয়ে কিচেনে চলে এলাম। ছাদে একা একা বসে রাতের আকাশ দেখছি আর ভাবছিলাম আমার জীবনটাও 4-5টা মেয়ের মতো হতো। কোনো জিনকে বিয়ে করে সুখে সংসার করতে পারতাম। কিন্তু ভাগ্যের টানা পড়ে নিয়ে আজ প্রতিশোধ নেওয়ার জন্য হন্য হয়ে আছে। জান্নাত এসে আমার সামনে দাঁড়ালো। তাকে দেখে চোখের পানি আড়াল করে নিলাম। সে আমার পাশে বসে বলল, তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? তেমন কিছুই না, ভাবছিলাম প্রতিশোধের কথা। চলো আমার সাথে। কোথায়? কাকে দিয়ে প্রতিশোধের খেলা শুরু করবে সেটা জানতে। জান্নাতের পিছু পিছু জঙ্গলে সে পোড়া বাড়িটায় চলে এলাম। ভেতরে ঢুকে উপরের বদ্ধ ঘরটায় ঢুকলাম। জান্নাতকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে আনলে কেন আমায়? না আনলে শত্রুকে চিনবে কেমন করে? দেয়ালটার দিকে তাকিয়ে দেখো, অনেক কষ্টে আমি একজনকে শনাক্ত করতে পেরেছি। সেও আমাদের জীবন নষ্ট করার লোকদের মধ্যে একজন। দেয়ালে একজনের চেহারা ফুটে উঠল। আমি ভালো করে দেখে বললাম, এই মহিলাটাকে তো ওই পরিবারে দেখিনি আমি। ওইখানে থাকে না, বাইরে থাকে। ও তাহিদের খালামণি। সব পরিকল্পনা তারই ছিল যতটা জেনেছি। হয়তো তলোয়ারটা তার কাছেই থাকবে। আমাদের খেলা ওকে দিয়ে শুরু করব। আমার চোখের মনির রাগে রক্তবর্ণ হয়ে উঠল। গর্জে বলে উঠলাম, ছাড়বো না ওকে আমি। ওকেও সেভাবে শেষ করব যেভাবে ও আমার বাবা মাকে আমার চোখের সামনে শেষ করেছিল। ওকে এখানে টেনে নিয়ে আসার দায়িত্ব আমার। তুমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হও যিনি। নিজেকে স্বাভাবিক করে বললাম, আমাদের এখন ফেরা উচিত। আমাকে দেখতে না পেয়ে হয়তো বাড়িতে হট্টগোল শুরু হয়ে যাবে, আর আমি এখন চাই না কোনোভাবে ওরা আমাকে সন্দেহ করুক। রুমে ঢুকতে তাহিদের মুখোমুখি হলাম। ও গম্ভীর মুখে প্রশ্ন করলো, কোথায় ছিলে তুমি যিনি? ভয় পেয়ে গেলাম মনে মনে। ও কি আমাকে সব জায়গায় খুঁজেছে নাকি? ছাদেই তো ছিলাম, একা একা বোর লাগছিল, তাই রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য ছাদে গিয়েছিলাম। বলে যেতে আমার কি চিন্তা হয় না? অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম। কেন খুঁজছিলেন? তাহিদ নিশ্চুপ হয়ে গেল। তারপর বলল, তেমন কিছু না, মা তোমাকে ডেকেছিল। আচ্ছা, আমি মায়ের কাছে যাচ্ছি। শোনো। বলুন। আমার বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল, ওখানে ওরা সবাই কাপলে পার্টিসিপেট করবে। যদি তোমার আপত্তি না থাকে আমার সাথে যাবে? না যেতে চাইলে সমস্যা নেই, আমি তোমাকে জোর করব না। পার্টিটা কবে? কাল সন্ধ্যায়। আচ্ছা, আমি রেডি হয়ে থাকবো, তবে বেশি রাত না করলে বেটার হবে। বলে চলে এলাম মায়ের রুমে। দরজায় নক করে বললাম, মা আমাকে ডেকেছিলে? নওশিনারা খুশি হয়ে বলল, হ্যাঁ মা, ভেতরে এসো। একটু আগে গিয়ে দেখি তুমি রুমে নেই, তাই তাহিদকে বলে এসেছিলাম। মা, একটু ছাদে গিয়েছিলাম। নওশিনারা আলমিরা থেকে কয়েকটা গয়নার বাক্স বের করে বলল, জানো মা, এগুলো তাহিদের দাদিমার গয়না। উনি এগুলো তার শাশুড়ি থেকে বড় বউ হিসেবে পেয়েছিলেন, সেটা আমাকেও দিয়েছিলেন। এখন আমি আমার বড় বৌমাকে এগুলো দিতে চাই। নাও মা, দেখো পছন্দ হয় কিনা। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা কাছে ছাড়া করতে হয় না, মা বলতেন। যেহেতু এগুলো দাদিমা আপনাকে ভালোবেসে দিয়েছেন, তাই এগুলো আপনার কাছে থাকাই শোভা পায়। যখন আমি পুরোপুরি সংসারের যোগ্য বড় বউ হতে পারবো, তখন সসম্মানে আপনি থেকে আমি এগুলো গ্রহণ করব। খুব ভালো বলেছ মা। দরজার আড়াল থেকে তাহিদের কাকিয়া এসব শুনতে পেয়ে মনে মনে ভাবলেন, কোথাকার কোন নাম বংশের মেয়ের জন্য এত আধিক্যতা। ওই দামি দামি গয়নাগুলো আমি ওকে পেতে দিব না। এসব আমার হবে, শুধু আমার। এখন কেবল সময়ের অপেক্ষা। বিকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। একটু বয়স্ক এবং অতিরিক্ত স্টাইলিশ মহিলা চিৎকার করতে করতে এক 18 বয়সী মেয়ে নিয়ে বাসায় ঢুকলেন। চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, আমার বোনের এত বড় অসুখ, আর কেউ আমাকে একটা 12 জানানোর প্রয়োজন মনে করলো না? বাইরের মানুষের থেকে আমাকে এসব শুনতে হয়। নওশিনারা এগিয়ে এসে বললেন, আরে আপা, তুমি? এতদিন পর আমার মনে পড়লো। তোর এত বড় অসুখ, আর তুই বেডে শুয়ে না থেকে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিস? আমার আবার কিসের অসুখ? কাল রাতে আমার কাছে কেউ একজন ফোন করে বললো তুই মৃত্যুসজ্জায়, আমাকে নাকি শেষবারের মতো দেখতে চাইলি। এই খবর শুনেই তো তোর দুলাভাই আর আলিয়াকে নিয়ে চলে এলাম দেরি না করে। কিন্তু এখানে এসে তো দেখি তুই একদম ফিট। ভালোই হয়েছে এসেছো। তাহিদের বিয়েতে আসার জন্য কতবার বললাম, কিন্তু এলে না। এখন এসেছো, থাকবে এখানে। মিসেস নাইলা ফিসফিসিয়ে বলল, তুই তো জানিস কেন আমি এই শহরে পা দিতে চাই না। এসব ভুলে যাওয়া পা, ভয়ের কোনো কারণ নেই। বাবা, আলিয়া মা কত বড় হয়ে গেছে। দুলাভাই কোথায়? কিছু বলার আগে হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে একজন লোক বাসায় ঢুকে বলল, শালিকে আমি এখানে। আরে দুলাভাই, আপনার এই অবস্থা কেন? তানভি, ব্যাগগুলো নামিয়ে নাও। শালিকে, কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি কেমন আছেন? তোমার বোন আমায় যেমন রেখেছে। তা আমাদের নতুন বৌমা কোথায়? জিনি, এদিকে এসো।
ওনারা তোমার খালু শ্বশুর খালু শাশুড়ি। আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম। লোকটা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেও মহিলাটি মুখ বাঁকিয়ে বলল, এভাবে নাম বংশ না জেনে একটা মেয়ের সাথে ছেলের বিয়ে পড়িয়ে দিলে? তোর এখনো আক্কেলটুকু হলো না। ছোট বোনের কাছে সব শুনেছি আমি। এভাবে বলো না আপা, ও খুব ভালো মেয়ে, সে তো বুঝতে পারছি রূপে ভুলিয়েছে। থাক সেসব কথা, পরে বলা যাবে। যাও তোমরা রুমে গিয়ে রেস্ট নিবে আপা। সবাই চলে যাওয়ার পর যিনি একা সেখানে দাঁড়িয়ে চোখ গরম করে বলল, আমার হাতের নাগালে এসেছো, বেঁচে তুমি ফিরবে না। যত পারো অপমান করে নাও, শেষ সময় আমার কাছে প্রাণ ভিক্ষায় কেঁদে মরবে। তোমার দিন শেষ হয়ে এসেছে খালা শাশুড়ি। যিনি সকালে ঘুম ভেঙে দেখে তাহিদ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, দেখে খানিকটা রাগ ওঠে। মাঝখানের কোলবালিশটা সরিয়ে ছেলেটা আমাকে জড়িয়ে ধরার সাহস পেল কি করে? আস্তে আস্তে তাহিদকে সরিয়ে নিয়ে উঠতে গেলে তাহিদ আবার তাকে জড়িয়ে ধরে। আজিব তো, ঘুমের ভান ধরে জড়িয়ে ধরা হচ্ছে তাই না? দেখাচ্ছি মজা। যিনি তাহিদের হাতে জোরে একটা চিমটি কাটে, ব্যথা পেয়ে তাহিদ চিৎকার করে লাফিয়ে উঠে বসে। ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে, এটা কি হলো? আগে আপনি তাকিয়ে দেখুন এটা কি হয়েছিল। মানে কি? বর্ডার ক্রস করে জড়িয়ে ধরা মানে কি? ঘুমের ঘুরে এমন হতেই পারে, তাই বলে এত জোরে চিমটি কাটবা? তখন আরশি রুমের দিকে ছুটে এসে বলল, ভাবি ভাইয়ার চিৎকার শুনে মনে হলো। তানভি তার পিছনে দাঁড়িয়ে ফোড়ন কাটে, কিরে ভাইয়া সকাল সকাল গান ধরনি নাকি? যিনি মুচকি এসে বলল, তোমার ভাইয়া তেলাপোকা থেকে ভয় পেয়েছে তাই এত জোরে চিৎকার করে উঠল। আরশি অবাক হয়ে হেসে হেসে বলল, ভাইয়া তুমি তেলাপোকা ভয় পাও? তানভি আরশির মাথায় চারটি মেরে বলল, গাধি, এটা কি আর যে সে তেলাপোকা? এটা ভালোবাসার তেলাপোকা। এটা গায়ে সুরসুরি দেয়, চিমটি কাটে। দেখ ভাইয়াকে চিমটি কেটে হাত লাল করে দিয়েছে। তাহিদ বিছানা ছেড়ে তবেরে বলে ওদেরকে ধরতে ছুটে যায়। যিনি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই সোফায় বসে গল্প করছে, একটা হুজুরও আছে তাদের মাঝে। এই হুজুরটা আবার কে? এত সকালে এই বাড়িতে বা কেন এসেছে? যিনি ওইদিকে না গিয়ে খাম্বার আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে থাকে। মিস নাইলা বলল, শুনবোন, আমার মন কু ডাকছে, তাই আমি হুজুরকে সকাল সকাল ডেকে নিয়ে আসলাম। হুজুর আপনি বলুন, আমার এমন কেন হচ্ছে? খারাপ কিছু আছে আমাদের আশেপাশে? ঘুরঘুর করছে কি? তাহিদ অবাক হয়ে বলল, এটা তোমার মনের ভুল হতে পারে খালামণি। শোন তাহিদ, এটা আমার মনের ভুল না, হুজুরকে বলতে দেয়, উনি বলতে পারবে আমার অনুভূতিটা ভুল নাকি ঠিক। হুজুর চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে দাড়িতে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, এই বাড়িতে জিন ঢুকেছে। সবাই অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে রইল। তাহিদ বলল, এসব কি বলছেন আপনি? ঠিকই বলেছি বাবা, আমার অনুভূতি সেটাই বলছে, সে তোমাদের মাঝেই আছে। তোমাকে মাঝারে আমি একটা কথা বলেছিলাম, মনে করে দেখো। তোমার পরিবারের ক্ষতি করার জন্য কেউ একজন আসবে, সে চাইবে তোমার পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য। হ্যাঁ বলেছিলেন আপনি, কিন্তু এখানে সবাই আমার পরিবারের সদস্য। নওশিনারা তাহিদকে থামিয়ে দিয়ে বললেন, হুজুর তাহলে আপনি বলুন সে কে? কি করে আমি আমার পরিবারকে তার থেকে রক্ষা করব? সে আমার নজরের সামনে নেই মা, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তাকে খুঁজে বের করব। যাই হোক, শুনলাম তোমাদের ঘরে বৌমা এসেছে, শারীরিক অসুস্থতার কারণে বিয়েতে আসতে পারিনি, তাকে ডেকে দাও, একটু দেখি। হ্যাঁ হুজুর, ডাকছি। তাহিদ বৌমাকে ডেকে আনো। যিনি দৌড়ে রুমে চলে এলো, তার বুক এখনো ভয় কাঁপছে। হুজুরটা সব জেনে গেছে, তার সামনে গেলে আমি জিন এটা সে বুঝতে পেরে যাবে আর সবাইকে বলে দেবে। আমি তো কিছুদিন ওনার সেবা করেছিলাম, ছিলাম সেই মাজারে। আজ তার কাছে আমার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে। উনি নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন না, উল্টো কঠিন সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। না, কিছুতে ওনার সামনে যাব না। কিন্তু তাহিদ যে এক্ষুনি ডাকতে আসবে। তখনই তাহিদ চলে এলো, এসে জিনকে বলল, জিনি নিচে চলো, আমাদের হুজুর এসেছেন, তোমাকে দেখতে চাচ্ছেন। আপনি যান, আমি আসছি। মা তোমাকে নিয়ে নামতে বলেছেন। আচ্ছা চলুন। যাওয়ার সময় ইচ্ছে করে যিনি হোঁচট খাওয়ার অভিনয় করে মেঝেতে পড়ে ব্যথায় ছটফট করতে লাগলো। তাহিদ পিছু ফিরে বলল, কি হয়েছে? শাড়ি জড়িয়ে পড়ে গেছি, পাটা বোধহয় মুচকে গেল। আমার হাত ধরো, চলো বেডে গিয়ে বসবে। কিন্তু এখন তো আমি হাঁটতে পারছি না, হুজুরের সামনে যাবো কি করে? যেতে হবে না, তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। আগে নিচে সবাইকে বলে আসছি। কিন্তু কোনো কথা না, এখানেই থাকো। তাহিদকে একা নামতে দেখে নওশিনারা বলল, বৌমা আসেনি? মা ওর পাটা মুচকে গেছে পড়ে গিয়ে, হাঁটতে পারছে না। কি করে হলো? সাহেরা গরম পানি নিয়ে বৌমার পায়ে একটা স্যাক দিয়ে দেয়। হুজুর আপনি উপরে চলুন তাহলে। হুজুর উঠে দাঁড়িয়ে বলল, মা আজ আমার হাতে সময় নেই, একটা মাহফিলে যেতে হবে, পরের সময় বৌমাকে দেখে যাব। আসিমা সাবধানে থেকো। তাহিদ যত্ন করে জিনের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। যিনি এক পলক তাকিয়ে দেখছে, এত ভালো মানুষগুলো কি করে খারাপ কাজ করতে পারে? এই বাড়ির প্রতিটি মানুষ এত ভালো যে আমার নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না এরা আমার পরিবারকে শেষ করতে পারে। কিন্তু জান্নাত যা বললো তা তো ফেলে দেওয়ার মতো না। আজকে মিসেস নাইলাকে শেষ করে আমার টার্গেট পূরণ করতে হবে। কিছু ভাবছো জিনি? কই না তো, ব্যথা কমেছে? অনেকটা। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আসছি। বেড থেকে নেবো না কিন্তু। আচ্ছা। সন্ধ্যায় যিনি একা একা সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে আসে। জান্নাতের সাথে তার একটু কথা বলা প্রয়োজন। চোখ বন্ধ করে জান্নাতকে ডাকতে থাকে, কিন্তু জান্নাত আসছে না। হতাশ হয়ে ছাদের কোণে বসতে এক প্রকাণ্ড সাপ তার সামনে এসে দাঁড়ায়। যিনি খুশি হয়ে বলল, কোথায় ছিলে জান্নাত? এতক্ষণ ডাকছিলাম, তুমি আসছিলে না। সাপটা নিজের আসল রূপ নিতে যিনি অবাক হয়ে বলল, দাদা ভাই তুমি? এতদিন পর আমার কাছে এসেছো তুমি? জিন রাজ্য থেকে বেরিয়ে আসার পর আজ তোমার আমার খোঁজ নিতে ইচ্ছে হলো। তুই বাড়িতে কেন এসেছিস? আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিয়ে তলোয়ারটা ফিরিয়ে নিয়ে যেতে।
কারা তোর মা বাবার হত্যাকারী তুই জানিস? জানি দাদা ভাই, এই বাড়ির লোকেরা আমার মা বাবাকে হত্যা করেছে। ভুল জানিস তুই। তুই আমার নাতনি হয়ে নিরীহ লোকদের হত্যা করতে এসেছিস। তুই জিন আর শয়তানের পার্থক্য রাখলি কোথায়? আমি ভেবেছি তুই আমার উপযুক্ত বংশধর হবি। তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, সেজন্য আমি তোর নাম জিনি রেখেছিলাম। আর তুই ভুল জেনে একটা মানুষকে বিয়ে করে একটা নিরীহ পরিবারকে ধ্বংস করতে এসেছিস। কিন্তু দাদা ভাই, জান্নাত যে বলল তোকে সেদিন জিন রাজ্য থেকে তাড়িয়ে আমি কোনো ভুল করিনি। তুই আসলে জিন জাতির কলঙ্ক। তোর থেকে আমি তোর সব জিন শক্তি কেড়ে নিয়ে তোকে ত্যাগ করলাম। যিনি কাঁদতে কাঁদতে বয়স্ক লোকটার পা জড়িয়ে বলল, দাদা ভাই কি বলছো এসব? তোমার পায়ে পড়ে আমাকে ত্যাগ করো না, আমার পুরো কথাটা শোনো। দাদা ভাই আমাকে বলার সুযোগ দাও। ততক্ষণে লোকটা অদৃশ্য হয়ে যায়। যিনি মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। বুঝতে পারছে না কি করে কি হয়ে গেল, কে দিবে তাকে সঠিক সমাধান। তখনই তার সামনে কেউ এসে দাঁড়ালো। মাথা তুলে দেখে তাওহিদ দাঁড়িয়ে আছে তার সামনে। চোখ মুছে উঠে দাঁড়ালো যিনি। তাওহিদকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে যিনি জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু হয়েছে? এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? তাওহিদ চোখ তুলে যিনিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই জিন? যিনি চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাওহিদ এটা কি করে জানলো? তবে কেউ কিছু শুনে ফেলেছে? যিনি নীরবতা দেখে তাওহিদ আবারও বলে, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি যিনি। যিনি আমতা করে বলল, এসব আপনি কি বলছেন? আমি একটা জলজান্ত মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি জিন কিনা? নাইলান্টির মতো আপনারও কি মতিভ্রম হয়েছে নাকি তাওহিদ সাহেব? তাওহিদ যিনিকে একটা সজোরে চড় মারে। যিনি ব্যথা পেয়ে ভীষণ অবাক হয়ে তাওহিদের দিকে তাকিয়ে থাকে। তাওহিদ রেগে গিয়ে বলল, তুমি এটা অস্বীকার করতে পারো তুমি জিন নও? এই বাড়িতে তুমি আমার পরিবারের ক্ষতি করতে আসোনি। আমাকে বিয়ে করা তোমার এই বাড়িতে ঢোকার জন্য একটা সাজানো প্ল্যান ছিল না? জিনের হাত চেপে ধরে তাওহিদ বলল, এটা অস্বীকার করতে পারো ওই নিরীহ মেয়েটাকে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে নৃশংসভাবে তুমি হত্যা করনি? আমার পরিবার তোমার কি ক্ষতি করেছিল যে তাদের মারার জন্য তুমি এত নোংরা একটা খেলা খেললে? আমার কি দোষ ছিল? আমি তো তোমায় পবিত্রভাবে ভালোবেসেছিলাম, তাহলে আমাকে ঠকালে কেন? যিনি নিচুমুখ করে নীরবে থাকে। তাওহিদ তাকে দূরে ঠেলে দিয়ে বলল, তোমার মতো ছলনাময়ীকে আমি যতই ভালোবাসি না কেন, আমার পরিবারের ক্ষতি করতে তোমায় আমি কিছুতেই দিব না। তোমায় আমি ক্ষমা করব না যিনি। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। শুধু এই বাড়ি নয়, আমার ত্রিসীমানায় তোমাকে যাতে আমি আর না দেখি। ভবিষ্যতে যদি আমার আবার ক্ষতি করতে আসো বা চেষ্টা করো, আমি তোমায় ছেড়ে দিব না। তাওহিদ সাহেব, আপনি আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন। এটা সত্যি যে আমি আপনার পরিবারের ক্ষতি করতে এসেছিলাম। তাওহিদ লাল চোখে জিনির দিকে তাকায়। তোমার সব বলতে লজ্জা হচ্ছে না? যে পরিবার তোমাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে, তাদের ক্ষতি করতে চাও? আমার মা যে তোমাকে নিজের মেয়ে ভেবে ভালোবাসে, তাকে তুমি ঠকাচ্ছ। পুরোটা একটা ভুল বুঝাবুঝি। ভুলই। সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবেসেই বাড়ির বউ করে নিয়ে আসা। অনেক খেলেছো তুমি, আর না, জাস্ট এনাফ। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমার সত্যিটা আমি সবাইকে বলতে বাধ্য হব। আমি চাচ্ছি না সেটা কেউ জানুক আর ভয় পেয়ে যাক। কিন্তু আপনি আগে আমার কথাটা তো শুনুন। শাট আপ। তোমার কোনো কথা আমার শোনার ইচ্ছে নেই। তাওহিদ জিনের হাতের বাহু ধরে নিচে নামিয়ে আনে। যিনি কাঁদতে কাঁদতে বলছে, তাওহিদ সাহেব আমার হাতে লাগছে, আপনি আমার কথা শুনুন। পুরো ব্যাপারটা একটু ভুল বোঝাবুঝি। তাওহিদ ওর কোনো কথায় কান না দিয়ে টেনে দরজার বাইরে বের করে দেয়। দরজা বন্ধ করতে করতে বলে, বাসায় এখন কেউ নেই, তাই কেউ আমাকে বের করার সত্যতা জানতে আসবে না। শেষবারের মতো একটা কথা মনে রেখো, এরপর যদি তুমি আবার এখানে ফিরে আসো, আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী ছিলে। বলে জিনির মুখের উপর তাওহিদ দরজা অফ করে দেয়। অনেকক্ষণ জিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে তাওহিদের রুমের জানালার দিকে তাকিয়েছিল। তাওহিদ সেটা দেখে দারোয়ান দিয়ে জিনিকে গেটের বাইরের দিকে বাইরে নিয়ে যায়। যিনি অসহায়ের মতো হাঁটতে থাকে। কিচ্ছু বুঝতে পারছে না সে যে তার সাথে কি হচ্ছে। তার ভাগ্যটা আজ এত খারাপ, তার সবগুলো কাছের মানুষ তাকে ভুল বুঝছে। মূর্তির মতো হাইওয়ের পাশের একটা গাছের নিচে বসে পড়ে যিনি। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার। আল্লাহ, আমার অপরাধ কি ছিল? কেন এমন করছে আমার সাথে? উত্তর দাও আমায়। উত্তরটা আমি দিচ্ছি যিনি। কথাটি শুনে যিনি পিছনে ফিরে তাকায়। জান্নাত তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, কিসের উত্তর চাস? আমায় বল তুই। বোন, তুই কোথায় ছিলি? জানিস আমার সাথে কি কি হয়েছে? সবই জানি আমার বোনটা। তোরও অনেক কিছু জানা দরকার আমার থেকে। কি জানা দরকার? এসব কিছুর পিছনে আমি আছি সেটা। মানেটা খুব সহজ। আমি চেয়েছিলাম তোকে জিন রাজ্য থেকে বিতাড়িত করতে। তার জন্য আমি দাদুর কাছে বলেছিলাম তুই মানুষের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিস। এই জন্য তুই তোর জিনিস শক্তির অপব্যবহার করছিস। দাদু তোকে এই জন্য বের করে দিলেও দাদুর মনে তোর জন্য একটা জায়গা রয়ে যায়। দাদুর তো অগাধ বিশ্বাস তার যোগ্য নাতনি এসব করতেই পারে না। এই জন্য আমাকে মাথা খাটিয়ে নতুন চাল চালতে হলো। তোর সাথে ভালো বোনের অভিনয় করে সেই পরিবারের উপর বিষিয়ে দিলাম, যে পরিবার দাদুর কাছে খুব ভালো আর বিশ্বস্ত। তাওহিদের দাদু ছিল জিন দাদুর সবচেয়ে কাছের বন্ধু। তাই দাদু সেই পরিবারটাকে ভালো করেই চিনে। আমি জানতাম তুই যখন ওই পরিবারের ক্ষতি করতে যাবি, তখন দাদুর মন তোর প্রতি আরো বিষিয়ে যাবে। আর যদি এরা জানতে পারবে তুই একটা মানুষকে বিয়ে করেছিস, তখন জিন রাজ্য থেকে তোকে সম্পূর্ণ অধিকার কেড়ে নিবে। জান্নাত, তার মানে সব ষড়যন্ত্র তোর? অবশ্যই আমার। এখনো তো শেষ হয়নি।
ওই বিয়ের কনেকে আমিই মেরেছিলাম তোর রূপ ধারণ করে, আর সেটা ভিডিও ফুটেজও রেখেছি, যেখানে তোর উদ্দেশ্য, তোর পরিচয় সব বলা ছিল। সেটা আমি তাহিদের কাছে পৌঁছে দেই। তাহিদের সব বিশ্বাস করে নেয়, আর তোরই হাল করে। যিনি জান্নাতের গলা চেপে ধরে বলল, কেন করলে আমার সাথে এসব? মা বাবার মৃত্যু নিয়ে মিথ্যে বলতে তোর একটু বাঁধলো না? ছাড় আমায়। ভুলে যাচ্ছিস তোর কাছে এখন কোনো শক্তিই নেই। আমি চাইলে তোকে এই মুহূর্তে শেষ করে দিতে পারি। যিনি বাধ্য হয়ে জান্নাতের গলা ছেড়ে দেয়। জান্নাত হাসতে হাসতে বলে, কেন করেছি জানতে চাস? তুই আর আমি একই মায়ের সন্তান, কিন্তু ছোট থেকে তুই সব পেয়ে এসেছিস। দাদু ঠিক করে রেখেছিল জিন রাজত্বের পরিচালনা ভার তোকে দেবে। তুই হবি জিন রাজ্যের ভবিষ্যৎ রাজকুমারী। কিন্তু সেটা আমি কি করে হতে দেই বল? আর জিনি শক্তির তলোয়ারটা তোর হাতে গেলে কারো তোকে সিংহাসন থেকে সরানোর ক্ষমতা থাকতো না। যদিও আমি জানি না এই তলোয়ারটা কোথায় কার কাছে আছে, সময় হলে আমি সেটা ঠিক হাতিয়ে নেব। আর হ্যাঁ, মা বাবাকে মেরে ফেলা হয়েছে, এটা সত্যি। তলোয়ারটা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটাও সত্যি। ওসব কে করেছে তার উপর প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর আমি জানতাম তুই সব ব্যাপার খুবই তৎপর, তাই শুধু একটা ছোট মিথ্যে আমি বললাম যে তাওহিদের পরিবারই সেই খুনি। তুইও বোকার মতো বিশ্বাস করে আমার পাতা ফাঁদে পা দিয়ে দিলি, বিনিময়ে সব হারালি। তোর জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি তোর এই কষ্ট দূর করবো বোন। রাজত্বটা আমার হাতে এলে আমি তোকে উপরে পাঠিয়ে দেব মা বাবার কাছে। দেখিস তোর আর কোনো কষ্টই থাকবে না। নিজের বোন হয়ে তুই আমার সাথে ক্ষতি করতে চাস? এতটা নিচ তুই! ছি, নাক সিটকাস না। তুই বা কবে আমার থেকে জানতে চেয়েছিস আমি কি চাই, আমার কি প্রয়োজন? শুধু তুই নস, মা বাবা দাদু কেউ কখনোই বুঝতে চায়নি আমায়। তাদের কাছে তুই সেরা ছিলি, তাদের চোখের মনি ছিলি তুই। যাই হোক, আমি জিন রাজ্যে ফিরে যাচ্ছি। দাদুরও তো সেবা যত্ন করে মন গলাতে হবে, তাই না? আর তুই এভাবেই রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘুরতে থাক। জানিস বোন, আমার খুব মজা লাগছে তোর অসহায়ের মুখটা দেখে। জান্নাত, যিনি জান্নাতের দিকে তেড়ে আসতে জান্নাত উধাও হয়ে গেল। নিজের আপন বোনকে বিশ্বাস করে আজ সে সব হারালো। এত খারাপ চিন্তা ছিল জান্নাতের মনে। কত ভালোবাসি ওকে আমি। ছোট থেকে মা বাবা মারা যাওয়ার পর ওকে আমি লালন পালন করেছি। আজ তার এত বড় প্রতিদান সে আমাকে দিল। তাওহিদ এক মনে রাস্তায় গাড়ি ড্রাইভ করছে। চোখের সামনে জিনির মুখটা ভেসে উঠছে শুধু। এত ভালোবাসতো একটা ছলনাময়ীকে, যার কাছে ভালোবাসার মূল্য নেই। সে শুধু আমার ক্ষতিই চায়। হঠাৎ তাওহিদ গাড়ি ব্রেক করলো। ভালো করে তাকিয়ে দেখলো জিনি তার পথ আগলে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে জিনির সামনে এসে দাঁড়ালো তাওহিদ। রেগে বলল, পথ আটকে রেখেছো কেন? তাওহিদ, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। তোমাকে না বলেছি আমার ত্রিসীমায় না আসতে? আপনি আমার কথা শুনুন। আজ আপনাকে আমার কথা শুনতে হবে, তাহলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণা কেটে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। সরে যাও জিনি। না, আপনাকে আমার কথা শুনতে হবে। সরে যাও বলছি। না। তাওহিদ রেগে জিনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জিনি ধাক্কা খেয়ে একটা গাছের সাথে কপালে আঘাত খেলো। তুমি যদি আবার আমার সামনে আসো জিনি, আমি তোমাকে তালাক দিয়ে দিব বলে তাওহিদ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। জিনি পিছন থেকে এতবার ডাকলো সে ফিরেও তাকালো না। এই মেয়েটার জন্য তার মনে আর ভালোবাসা আসে না, ঘৃণা হয়, শুধু শুধু ঘৃণা। জিন মাজারে এসে উপস্থিত হলো। আজ আল্লাহর কাছে সবকিছুর জবাব চাইবে, কেন তিনি তার সাথে এমন করছেন। মাজারের মসজিদের ভিতরে ঢুকে মোনাজাত ধরে জিনি কাঁদতে থাকলো। আল্লাহ, বলো না আমার অপরাধটা কি? কেন সবাই আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে? নিজের আপন বোন কি করে আমার সাথে এমনটা করতে পারলো? রাজত্বের লোভে সে আমাকে এভাবে নিঃস্ব করতে একবারও ভাবলো না। আল্লাহ, আমার নয় অপরাধ ছিল, প্রতিশোধে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার স্বামীকে কেন তো বড় আঘাতটা দিলে? মানুষটা তো বড্ড ভালো, কেন আমার সাথে তাকে জড়ালে? আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে আমি তোমার মসজিদে মাথা ঠুকে মৃত্যুবরণ করব। আজাদ দেওয়ার জন্য তৈরি হয়ে উঁচু জায়গাটার ভাঙা কোণার সাথে যিনি অবিরত মাথা ঠুকতে থাকে। কপাল কেটে অঝরে রক্ত ঝরছে, কিন্তু ওইদিকে জিনের সামান্যতম ভ্রুক্ষেপ নেই। আজ সে তার এই অভিশপ্ত জীবনের গল্প শেষ করবে। কি লাভ এই জীবনটা রেখে? কেউ এসে তার সামনে দাঁড়ায়, জিনিকে উদ্দেশ্য করে বলল, নতুন নাটক শুরু করেছ? যিনি মাথা তুলে তাকায়, তার সামনে তাওহিদ দাঁড়িয়ে আছে। তাওহিদ, তুমি জানতে আমরা এই মাজারে আসবো, তাই না? তাই আগে এসে নিজের এসব ছলনা শুরু করে দিয়েছ, যাতে আমরা এসে দেখি আর তোমার প্রতি দুর্বল হয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই। তুমি আবার তোমার হত্যাযজ্ঞ শুরু করো। তোমার মতো বদজিনরা সব করতে পারে। তোমার এই কাটা কপাল আর রক্ত তুমি ছলনা দিয়ে তৈরি করেছ, তাই না? তাওহিদ, এতটা ভুল বুঝবেন না। আপনার কাছে হাত জোর করে বলছি, আমায় একটু বলার সুযোগ দিন। কি বলবে তুমি? এত কিছুর পর তোমার আর কি বলার থাকতে পারে? শুনুন, আমি এসব কিছুই করিনি। এমন সময় জিন দেখে মিসেস নওশিন মসজিদের বাহিরে দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলছে, তার কপালে ব্যান্ডেজ বাঁধা। যিনি ছুটে গিয়ে দেখা করতে গেলে তাওহিদ তার পথ আটকায়। কোথায় যাচ্ছে? ওইদিকে মায়ের সাথে দেখা করতে। মায়ের কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে মার? তাওহিদ জিনির হাত ধরে মসজিদের পিছনে দরজা দিয়ে বাইরে নিয়ে আসে, পরে জিনের হাত ছুঁড়ে ঠেলে সরিয়ে দিল। মা বলে ডাকবে না একদম। তোমার মতো শয়তানির মা আমার মা কিছুতেই হতে পারে না। মায়ের এই অবস্থা আজ তোমার জন্য। তোমার হঠাৎ চলে যাওয়াটা মা মানতে পারেননি। হাই প্রেশার উঠে পড়ে গিয়ে মাথা ফেটে যায়। এমনিতে অনেক অপূরণীয় ক্ষতি করেছো তুমি। প্লিজ আর করো না। আমার পরিবারের সামনে তুমি আর কখনো আসবে না। এই শহর ছেড়ে চলে যাও তুমি। তোমার কাছে হাত জোর করে এটাই ভিক্ষে চাচ্ছি আমি। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। আমি চাই না আমার পরিবারের উপর সেরকমই কোনো ক্ষতির আঁচ আসুক। তোমার পুরো সত্যিটা জানলে আমার মা হয়তো অনেক বেশি আঘাত পাবে।
আর আমি আমার মায়ের কোনো কষ্ট একদম সহ্য করব না। তাই তোমাকে আবারও বলছি, কখনো আমার আর আমার পরিবারের সামনে তুমি আসবে না। যদি কখনো মাকে নিজের মা ভেবে থাকো তবে সেই মায়ের কসম তোমাকে। এভাবে বলবেন না, আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কিংবা আপনার পরিবারের মুখোমুখি আমি হব না। বিয়েটা হয়তো আমি নিজের ইচ্ছেতে করিনি, তবুও আপনার পরিবারের প্রতিটি মানুষকে আমি নিজের পরিবার ভাবি। আমার জন্য আপনাদের আর কোনো ক্ষতি হবে না। ভালো থাকবেন। যিনি কাঁদতে কাঁদতে ছুটে চলে যাচ্ছে, একসময় ঘন অন্ধকারের সাথে মিশে গেল, তাকে আর দেখা যাচ্ছে না। তাহিদ কান্না ভেজা চোখে নিজের হাতের দিকে তাকায়, হাতে জিনির রক্ত লেগে আছে। হাতটা বুকে চেপে ধরে চোখ বুঝে থাকে তাওহিদ। খুব বেশি ভালোবাসার প্রতিদানগুলো বোধ হয় এমনই হয়। যিনি দৌড়ে মাজারের জলাশয়ের সামনে এসে দাঁড়ায়। আত্মহত্যা এতকাল সে প্রচণ্ড ঘৃণা করত, আজ নিজেকে মুক্ত করতে একমাত্র উপায় এটা কি মনে হচ্ছে। যিনি শেষ সিঁড়িতে দাঁড়িয়ে পানির দিকে এক পলক তাকে বলল, না মা, তোমার যিনি আত্মহত্যা করছে না, তাকে হত্যা করা হচ্ছে। কিছু অবিশ্বাস, লোভ, হিংসে তাকে তিলে তিলে মেরে ফেলছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এভাবে বেঁচে থাকাটা আর সম্ভব না। শেষবারের মতো দাদুর কাছে ক্ষমাটুকুও চাইতে পারলাম না। জান্নাত হয়তো জানবে না তার পথের কাঁটা নিজে থেকে সরে যাচ্ছে। যিনি পানিতে ঝাঁপ দেওয়ার মুহূর্তে কেউ তার হাত ধরে বাধা দিল। যিনি অবাক হয়ে বলল, হুজুর আপনি মরতে যাচ্ছিলি কেন মা? বেঁচে থাকার আর কোনো কারণ নেই হুজুর, আমাকে বাধা দিবেন না। শান্ত হ মা, কি হয়েছে আমায় খুলে বল। অনেক কিছুই হয়ে গেছে হুজুর, ক্ষমা করবেন। আমি আপনাকে আমার আসল পরিচয়টা বলিনি। আমি জিনরাজের নাতনি জিনি, সেটা আমি জানি রে মা। কি করে জানেন? তুই কিছুদিন আমার মাজারে ছিলি, তখনই জেনেছি। তুই মরতে যাচ্ছিস কেন বল। যিনি সিঁড়িতে বসে নীরবে কাঁদতে থাকে। খানিকক্ষণ পর কান্না থামিয়ে আশার জল চোখে হুজুরের দিকে তাকিয়ে বলল, হুজুর আপনি আমাকে একটা সাহায্য করবেন? কি সাহায্য? আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনি আমাকে একটাবার জিনরাজ্য যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার বিশ্বাস দাদুকে যদি আমি সব খুলে বলি, দাদু নিশ্চয়ই আমাকে বুঝবে, সব ভুল বুঝাবুঝি কেটে যাবে। আমি এসে আপনাকে সব বলবো হুজুর, কিন্তু আমাকে আপনি আগে এই সাহায্যটুকু করুন। আচ্ছা, আমি আমার পোষা জিনের মাধ্যমে তোকে জিনরাজ্যে পাঠানোর ব্যবস্থা করব। এখন এখান থেকে চল, আত্মহত্যার কথার মাথায় আনিস না। বহুদিন পর জিনরাজ্যে পা রাখলো যিনি। তার এই রাজ্যে প্রবেশ করা নিষেধ। কেউ দেখলে তাকে আস্ত রাখবে না। যেহেতু জিন্দাদুর হুকুম, কেউ তাকে এখানে দয়াও দেখাবে না। তাকে অতি সঙ্গোপনে সবার চোখ এড়িয়ে প্রাসাদে ঢুকতে হবে। জান্নাতের চোখ এড়ানো দরকার। নিজেকে কালো চাদরে ঢেকে অনেক কষ্টে প্রাসাদে ঢুকলো যিনি। জান্নাতের ঘরে একবার উকি দিল যিনি। সে একপাশ ফিরে শুয়ে আছে, বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন। যিনি আর দেরি না করে পা টিপে টিপে দাদুর রুমে ঢুকলো। দাদু ঘুমোচ্ছে, চেহারাটা কেমন জানি হয়ে গেছে। নিশ্চয়ই নিজের খেয়াল রাখে না। এখন তো জিনিও নেই, দাদুকে দেখে দেখে রাখবে। দাদুর পায়ের কাছে বসলো যিনি। টপ টপ করে চোখ থেকে পানি ঝরছে জিনির চোখ থেকে। কারো উপস্থিতি টের পেয়ে জিন সর্দার উঠে বসে দেখে যিনি তার পায়ের কাছে বসে আছে। নাতনি দেখে মনটা নরম হয়ে যাচ্ছে তার। কিন্তু যিনি যা করেছে তা ক্ষমার অযোগ্য। এই মুহূর্তে তার সাথে নরম হয়ে গেলে তাকে প্রশ্রয় দেওয়া হবে। কঠোর কণ্ঠে জিন সর্দার জিনিকে জিজ্ঞাসা করলো, কেন এসেছো তুমি? তুমি কি ভুলে গেছো এই রাজ্যে তোমার প্রবেশ করা নিষেধ? তোমাকে আমি ত্যাগ করেছি। দাদু, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি, সেটা বলি আমি চলে যাব। দাদু, কি বলবে তুমি? আগে বলো এখানে আসার কারণ কি তোমার? যিনি কিছু বলার আগে জান্নাত দাদুর কক্ষে ঢুকে বলল, দাদু আমি বলছি ও কেন এসেছে। ও তোমার রাজ্যের অধিকার চাইতে এসেছে। আমাকে বলেছিল, আমি ওকে বুঝিয়েছিলাম, ও মানেনি, ও মানতে চায়নি, তাই নিজে এসে তোমার কাছে তার অধিকার নিতে এসেছে। ও ওর প্রেমিককে বলে এসেছিল ও রাজত্বের ভাগ নিয়েই যাবে। তুমি যদি... এই তুই সব কি বলছিস জান্নাত? মিথ্যে কি বললাম যিনি? এত সঙ্গোপনে আসার কারণ তো এটাই। দাদু, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। তুমি তো জানো জান্নাত সঠিকভাবে না জেনে কথা বলে না। তুমি চাইলে আমি তোমাকে প্রমাণ দিতে পারি। জিন সর্দার জান্নাতকে থামার ইশারা দিয়ে বলল, ছি জিনি, তুই এতটা নিচে নামতে পারিস, কল্পনার বাইরে ছিল। জান্নাত ওকে আমার সামনে থেকে নিয়ে যা, আর কখনো যেন আমার সামনে না আসে। এই রাজ্যে ওকে আমি আর দেখতে চাই না, তাহলে সেদিন আমার চেয়ে খারাপ কেউ হবে না। জান্নাত জিনিকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। সেই জঙ্গলের নির্জন জায়গায় নিয়ে গিয়ে জান্নাত চিনিকে চড় মারে, চুলের মুঠি ধরে বলে, তোরা তো সাহস কি করে হয়? তুই আমার এতদিনের সকল পরিশ্রম বৃথা করতে যাচ্ছিলি? ভেবেছিলাম তোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটা সম্ভব নয়। তুই বেঁচে থাকলে দাদুর কাছে আবার যাবি, আবার সব সাজানো গুটি শেষ করে দিবি। আমি জিন রাজ্যের রাজকুমারী হতে পারবো না। জান্নাত তার হাতের নখগুলো বিশাল আর ধারালো করে সেটা দিয়ে পরপর জিনির পেটে আঘাত করে। ছিন্ন ভিন্ন হয়ে যায় জিনের কোমরের অংশ। জিনি লুটিয়ে পড়ে মাটিতে। জান্নাত অট্টহাসি দিয়ে চারপাশে একবার নজর বুলিয়ে নেয়, তারপর সজোরে লাথি দিয়ে জিনির লাশটা পাহাড়ের গভীর খাদে ফেলে। আবার সজোরে হাসতে শুরু করে জান্নাত। হাসিটা যেন মুহূর্তে নিস্তব্ধ জঙ্গলটাকে কাঁপিয়ে তোলে। দেখতে দেখতে কেটে গেল 5টা মাস। শেষবারের মতো আয়নায় তাহিদ নিজেকে দেখে নেয়। সেদিনের মতো আজও তাকে দেখতে বর্বর লাগছে। হ্যাঁ, দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে তাওহিদ। ভেজা চোখটা রুমাল দিয়ে মুছে নিল সে। তানভীর রুমে ঢুকলো এই সময়। ভাইয়া? বল। চল, এক্ষুনি রওনা দিতে হবে, মা নিচে থেকে ডাকছে। চল। তানভীর শুকনো মুখে তাওহিদের দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাওহিদও গাড়িতে উঠে বসলো। তানভীর আর আরশি তার সাথে বসেছে। উদাস পানে বাহিরের দিকে তাকিয়ে তাওহিদ কিছু একটা কল্পনা করার চেষ্টা করলো। আতকে উঠল পরক্ষণেই। মনে হচ্ছে কেউ তার কানের কাছে মুখ রেখে কিছু বলতে চাইছে। এই কয়েকটা মাসে মানসিক রোগীর মতো হয়ে পড়েছে সে।
অদ্ভুত সব অনুভূতি তার চিন্তার মাথায় ঘুরপাক খায়। এখন নিজেকে স্বাভাবিক করতে যাচ্ছে, আগের মতো হতে যাচ্ছে। এভাবে তো আর জীবনটা চলবে না। বিয়েবাড়িতে এসে গাড়ি এসে থামালো। সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে প্রায়, কেবল তাওহিদের কবুল বলাটা বাকি। কবুল বলার সময় কিছুটা কেঁপে কেঁপে উঠল তাওহিদ। বিবেকে বাধা দিচ্ছে বারবার, আর এটাও মনে হচ্ছে সামনের ভিড়ের মাঝ থেকে একজোড়া চোখ তার দিকে তাকিয়েছে খুব রাগ নিয়ে। মোনাজাত শেষে নতুন বধূকে তার পাশে বসানো হলো। মেয়েটি লজ্জামাখা মুখে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মেয়েটাকে সে চিনে, নাম নিধা। অতটা রূপসী না হলেও উজ্জ্বল শ্যামবর্ণের, মায়াবী চেহারা, লক্ষ্মীও বটে। না হলে কি এত সহজে বাড়ির সবার মন জয় করতে পারে? মায়ের শরীর প্রচন্ড খারাপ হওয়ার একটা পার্সোনাল একজন কেয়ারটেকার প্রয়োজন হয়। ডাক্তারের পরামর্শ মতো একজন অল্প বয়স্ক মেয়ে কেয়ারটেকার চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় তাওহিদ। মেয়েটা খুব হাসি খুশি টাইপের, সবার মন জয় করতে পারে মুহূর্তে। ও আসার পর মা একদম আগের মতো হয়ে যায়, বাড়িটাতেও প্রাণ ফিরে আসে। এমন একটা মেয়ে হাতছাড়া করা যায় না ভেবেই এই বিয়েটা করা। তাওহিদের চোখে চোখ পড়তে মেয়েটি তার চোখ নামিয়ে ফেলে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখীদের তালিকায় তার অবস্থান সর্বপ্রথম। আমার অস্বস্তিটা কাটছে না। সবাই মজা করে ব্যস্ত নববধূর সাথে। কাকি, খালামুনিও তার বয়সী মহিলাদের সাথে আড্ডায় বসে পড়েছেন। আমি উঠে দাঁড়ালাম বিয়ের আসর থেকে। নিধা পিছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছেন? একটু ক্লান্ত লাগছে, চোখে মুখে পানি দিলে বেটার লাগতো। তোমাদের ওয়াশরুমটা কোন দিকে? সেও উঠে দাঁড়িয়ে বলল, চলুন আমি দেখিয়ে নিচ্ছি। তার পিছন পিছন লোকজনের ভিড় থেকে বেরিয়ে ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালাম। সে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, আসুন, ভিতরে বেসিন আছে। আপনি কি ভিতর অবধি এগিয়ে দিবেন নাকি? আমি বাচ্চা না, যেতে পারবো। জি আচ্ছা, যান তবে। ওয়াশরুমের দরজা অফ করার আগে দেখি সে এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই যে, আপনার সমস্যা কি? ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আমাকে পাহারা দিবেন নাকি? আপনি চাইলে দিতে পারি জনাব, স্বামী আমার। আপনি যেতে পারেন, এখানে দাঁড়িয়ে লোক হাসাবেন না প্লিজ। বলেই ডোর অফ করে দিলাম। বেসিনে পানি ছেড়ে ইচ্ছে মতো মুখে পানির ঝাপটা মারলাম। একটু পানি মাথায় দিলাম। তোয়ালে দিয়ে মুছতে মুছতে আয়নায় তাকালাম। এ কি, আমার পিছনে জিনি দাঁড়িয়ে আছে। বড্ড ক্লান্তি ওর চোখে মুখে। পরনে সেই দিনের সাদা শাড়িটা। পেটের কিনারে শাড়িতে প্রচুর রক্ত লেগে আছে। ওর চোখে বাঁচার আকুতি দেখতে পেলাম। পিছনে তাকিয়ে বললাম, জিনি? কিন্তু ওখানে কেউ ছিল না। আমার আবার হ্যালোসিনেশন শুরু হয়েছে। জিনিকে সেই দিন থেকে হারিয়ে ফেলার পর মাঝে মাঝে ওকে এমনভাবেই স্বপ্নে দেখতাম। এই প্রথম তাকে আমার জাগরণের সামনে দেখলাম। এমন সময় কেউ দরজায় কড়া নাড়ল। স্বামী, আপনি কি ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছেন নাকি? এই মেয়ে তো আমাকে জ্বালিয়ে মারবে। তাড়াতাড়ি দরজা খুলে বললাম, কি সমস্যা? না, ভাবলাম আপনি বোধহয় ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছেন, তাই বালিশ টালিশ লাগবে কিনা জিজ্ঞেস করতে আসলাম। ফাজলামি হচ্ছে? একদমই না, চলুন এখন। হঠাৎ নিজের হাতের দিকে চোখ পড়ল। এ কি, আমার হাতে রক্ত এলো কি করে? কই রক্ত? এই যে আমার হাতে শুকনো রক্ত। এইভাবে সেদিন আমার হাতেও রক্ত লেগেছিল। কার রক্ত? আপনার হাতে তো কোনো রক্ত নেই। আপনি বোধহয় খুব টায়ার্ড, তাই এমন ভুলভাল দেখছেন। আসুন, আমি একটা খালি রুমে আপনার ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। প্রয়োজন হবে না, আমি ঠিক আছে। বিদায়বেলা বরকে মিষ্টি পান খাওয়ানোর চলটা যে একেবারে বের হয়েছে, তাকে পেলে আচ্ছা করে লাগাতাম। প্রায় অনেকক্ষণ ধরে মিষ্টি খেয়েই চলেছে। এবার তো ডায়াবেটিস হয়ে যাবে। একবার বাসে ফিরি, 3 মাস আর মিষ্টি সামনে যাব না। নিধা আমার এমন মুখ দেখে হাসছে। তানভি কানের কাছে এসে বলল, ভাইয়া একটা গান শোনাই। মিষ্টি মিষ্টি কইয়া আমায় বিষ খাওয়াইলা। মুখে মিষ্টি ভর্তি থাকে, কিছু বলতে পারছি না। চুপ করে ওর কুকুর ভাঙানো গান শুনতে হচ্ছে। খালামণি হাঁক দিলেন, আর কেউ বাকি আছেন? আসলে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। আমার বোন তো তার লক্ষ্মী বউকে ঘরে তুলবে বলে বসে আছে। এই দেখো, এখনো কল দিচ্ছে। হ্যালো বোন। কালো চাদরে মুখ ঢেকে কেউ তাহিদের সামনে এসে বসল। সে সাজিয়ে রাখা মিষ্টি না দিয়ে 2 চামচ নিয়ে তাহিদের মুখের সামনে ধরল। তাহিদ তাকে মহিলার দিকে তাকালো। চোখ দুটো খুব চেনা চেনা তার। জিনির চোখ এটা। তার মানে এই চাদর পরা মহিলা তার জিনি। নিধা তাহিদকে চিমটি কেটে বলল, উনি আমার খালামণি, সালাম করুন। তাহিদ আরেকবার তাকালো। না, এটা তার চিরচেনা চোখ নয়। কি হচ্ছে সব তার সাথে? পাগল হয়ে যাবে নাকি সে? উফ, আর ভাবতে পারছে না কিছু। চোখের সামনে অন্ধকার হয়ে এলো সবকিছু। তাওহিদ চোখ খুলে তাকিয়ে দেখলো নিজের রুমের বেডে শুয়ে আছে সে। উঠে বসলো সে। মাথাটায় চিনচিন ব্যথা হচ্ছে। বিয়ের আসরে জ্ঞান হারিয়েছিল, এটুকু বুঝতে পারছে। এমন সময় মিসেস নওশিনারা রুমে ঢুকে তাওহিদের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন কেমন আছিস বাবা? মা ভালো। ডাক্তার বলল তুই প্রচুর টেনশন করেছিলে, তাই এইভাবে সেন্সলেস হয়ে গেলি। টেনশন না মা, চোখের সামনে সর্বত্র জিনিকে দেখছিলাম। কেন, তুই জিনির কথা ভাবিস বাবা? এই 5টা মাস ওর কথা ভেবে এমন অসুস্থ হয়ে পড়েছিস, খেয়াল আছে তোর? বাবা, আমি এই কারণে নিধাকে ঘরের বউ করে এনেছি, যাতে ও তোকে আগের মতো করে তুলতে পারে, তোর অতীত ভুলিয়ে তোকে নতুন করে জীবন দিতে পারে। আমি জানি তুই জিনিকে অনেক ভালোবাসিস। এই বিয়েটা তুই করতে চাসনি, কিন্তু আমার কসম তুই করতে বাধ্য হয়েছিস। আমার কিছু করা ছিল না তোকে কসম দিয়ে বিয়ে করানো ছাড়া। চোখের সামনে তো আর ছেলেটাকে শেষ হতে দেখতে পারি না। চিন্তা করিস না, এবার দেখবি তোর জীবনে সব ভালো হবে। নিধা অনেক লক্ষ্মী মেয়ে। জিনির কথা ভুলে গিয়ে ওর সাথে সুখের সংসার কর। জিনিকে আমি কিছুতেই ভুলতে পারছি না মা। দেখ বাবা, ও তোকে ঠকিয়েছে, তোর সাথে প্রতিটি পদে প্রতারণা করেছে। ও যদি সত্যি তোকে না ঠকাতো, অপরাধ না করতো, তবে এতগুলো মাসে একবার হলেও তোর সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতো। ঠিক বলেছ মা, ও সত্যি অপরাধী। নিধার দরজায় নক করে বলল, মা আমি কি আসতে পারি? হ্যাঁ মা, এসো, তোমারই তো রুম, অনুমতি নেওয়ার কি আছে?
আপনারা মা ছেলে কথা বলছেন, তার মধ্যে অনুমতি না নিয়ে আসার দুঃসাহস আমি কি করতে পারি? নওশিনারা নিধার কপালে চুমু খেয়ে বলল, দেখলে তাওহিদ কেমন বিনয়ী আমার বৌমা। দোয়া করি মা, পুরো সংসার আলোয় ভরিয়ে রেখো, বলে নওশিনারা বেরিয়ে গেলেন। নিধা তাওহিদের হাত ওষুধ আর পানি দিয়ে বলল, এখন কেমন আছেন স্বামী? ভালো। আচ্ছা, একটা কথা বলবো। একটু আগে মাকে জিনি বলে কারো নাম নিতে শুনলাম। কে জিনি? আপনাদের রিলেটিভ কেউ? না, কেউ না। আর কখনো লুকিয়ে কথা শুনবেন না। সরি। তাওহিদ উঠে ওয়াশরুমে ঢুকে গেল। তার এখন খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, খুব চিৎকার করে। ট্যাপের পানি জোরে ছেড়ে দিয়ে অনেকক্ষণ কাঁদল। আজ থেকে আর কখনো সে জিনির কথা ভাববেন না, কোনো প্রতারক মেয়ের কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবেন না। জান্নাত আয়নে নিজেকে দেখছে। রাজকুমারের মুকুট আর সাজে তাকে বেশ সুন্দর লাগছে। এই বেশি নিজেকে দেখার জন্য কত লড়াই ছলনা করতে হয়েছে তাকে। আজ সে সম্পূর্ণ সফল। এই রাজত্ব তার, এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী সে। তার প্রিয় সখী খাদিজা এসে তার পিছনে দাঁড়িয়ে বলল, খুব সুন্দর লাগছে তোকে জান্নাত। লাগবেই তো, এই বিষয় তো একমাত্র আমাকেই মানায়। কত কিছু করেছি সব পাওয়ার জন্য। নিজের আপন বোন জিনি আর দাদুকে নিজের হাতে হত্যা করেছে। কি বলছিস তুই? জিনি আর দাদুকে তুই মেরে ফেলেছিস? অবাক হওয়ার কি আছে? রাজত্ব পাওয়ার জন্য এটুকু করতেই হতো। দাদু যতক্ষণ না মারা যাচ্ছিল ততক্ষণ অবধি এই রাজত্ব আমার হাতে আসছিল না, তাই একটু ছলনা করে মারতে হলো। আর যিনি বেঁচে থাকলে ও এই রাজত্বের রাজকুমারী হতো। সবাই ওকেই চাইতো এই রাজ্যের রাজকুমারী হিসেবে। জানিসই তো সবাই কত ভালোবাসে ওকে। যিনি কি সত্যি মারা গেছে? অবশ্যই। যিনি নিজের হাতে ওর পেট আমি ছিন্ন ভিন্ন করে দিয়েছি, শেষ নিঃশ্বাস নিতে দেখেছি। তারপর লাথি দিয়ে বাড়ির পিছনে পাহাড়ের গভীর খাদে ফেলে দিয়েছিলি। তোর কি মনে হয় এরপরও বাঁচবে? তবে জানিস, মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল, জান্নাত তোর শয়তানি শেষ করতে একদিন আমি ঠিকই ফিরে আসবো। আর এখন উপরে বসে বসে আমাকে হিংসা করতে হচ্ছে। তলোয়ার থাকলে জিনি রাজত্ব আবার পেয়ে যাবে। জিনিই তো নেই, পাবে কি করে? আর ওই তলোয়ার তো আমি খুঁজে বের করবো। ওই তলোয়ারের শক্তি এতটাই যে কেউ কল্পনাও করতে পারবে না। কালক্রমে জিনরা এটা দিয়ে শয়তানকে শেষ করে আসছিল। তুই তোর বাবা মার খুনিকে বের করবি না? আমি জানি না তাদের খুনিকে। জানিস খাদিজা, যখন আমরা জঙ্গলে ওই বাড়িতে বাস করতাম, জীবনটা খুব সুন্দর ছিল। বোনের সাথে পুরো জঙ্গল দাপিয়ে বেড়াতাম। আমি অনেক ভীতু ছিলাম, তাই সবসময় জিনিস সাথে লেগে থাকতাম। বাবা রোজ রাতে আমাদের অনেক গল্প বলতো, আমাদেরকে নিয়ে অনেক স্বপ্নের কথা বলতো। মাঝে মাঝে বাবার হাতে তলোয়ারটা দেখতাম, চোখ ঝলসানো সুন্দর ছিল। এক রাতে হঠাৎ বাড়িতে আক্রমণ হলো। কিছু মুখোশধারী উদ্ভুত পোশাক পরা লোক বাবাকে চেপে ধরলো, তলোয়ারের জন্য অনেক অত্যাচার করলো। মাকে আর আমাদেরকে মেরে ফেলার ভয় দেখালো। তাও বাবা সেটা দিতে রাজি হলো না। বিনিময়ে চোখের সামনে তারা মাকে মেরে ফেললো। এরপরও যখন বাবা মুখ খুলল না, বাড়ি তন্ন তন্ন করে খুঁজে তলোয়ারকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো তারা। এই সুযোগে আমার আদমরা বাবা আমাদের ইশারা করলেন দাদুকে খুঁজে আনতে। হয়তো জানতেন আমরা পালিয়ে যেতে বললে যেতাম না, তাই দাদুর কথা বলে আমাদেরকে বেরিয়ে যেতে বললেন। আমি আর যিনি সবার চোখের আড়ালে জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেলাম। জঙ্গল থেকে বেরিয়ে এই দিক ওদিক করে দাদুকে খুঁজতে লাগলাম। দাদু তো তখন জিন রাজ্যে, আর জিন রাজ্যে যাওয়ার কোনো পথ আমরা না। অনেক দূর চলে আসি জঙ্গল থেকে। ক্ষুধা আর ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ি। পরে দাদু আমাদেরকে নিয়ে আসে, জানতে পারি আমাদের বাবাও মারা গেছে। এই বলে জান্নাত নিজের চোখের পানি মুছল। একটু থেমে আবার বলল, তলোয়ার পেলে ওই সব খুনিকে শেষ করা কঠিন কিছু না, কিন্তু আমি এসব হানাহানিতে যেতে চাই না। 18 বছর আগে যাওয়া হওয়ার হয়ে গেছে, তা নিয়ে নতুন করে কোনো ইতিহাস করতে চাই না। ওদেরকে মেরে তো আর বাবা মাকে ফিরে পাবো না। কাঁদিস না জান্নাত, তলোয়ার পেয়ে যাবে একদিন। তাহিদ বাগানে বসে চুপচাপ কফি খাচ্ছে উদাস মনে। মনটা খুব ভার লাগছে তার। তখন নিধা এসে তার পাশে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কফি খাচ্ছেন? তাহিদ সামান্য বিরক্ত হলো। একটু আগে নিধা নিজে এসে তাকে কফি দিয়ে গেল, এখন আবার জিজ্ঞেস করছে কফি খাচ্ছে কিনা। উত্তর না দিয়ে আগের মতো অন্যদিকে তাকিয়ে আছে। নিধা জোরে চিৎকার দিয়ে বলল, স্বামী, আপনার কফিতে তেলাপোকা। তাহিদ সাথে সাথে লাফিয়ে উঠে কফির মগ ছুঁড়ে মারে অন্যদিকে। পরে বমির ভাব করতে লাগলো। নিধা তা দেখে বলল, পুরো কথা না বলতে দিয়ে লাগিয়ে উঠলেন কেন? আমি বলতে চাইছি আপনার কফিতে তেলাপোকা পড়েনি তো, তাড়াতাড়ি খেতে পারেন না। তাহিদের মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, তোমাকে আমি ভালোবাসেন তাই না? আরে বাবা, বলার দরকার কি, আমি তো বুঝেছি। তাওহিদ আর কিছু না বলে দাঁত কটপট করতে করতে বাসায় চলে এলো। নিধা এতক্ষণে চেপে রাখা হাসিটা ভালো করে হেসে নিল। তারপর আবার বোকা বোকা মুখ করে তাওহিদের পিছু নিতে লাগলো। এই সময় নওশিনারা নিধাকে ডেকে নিলেন নিজের ঘরে। নিধা শাড়ির আঁচল মাথায় দিয়ে তার পাশে গিয়ে বসে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে মা? না, আমি একদম ঠিক আছি। একটা সিদ্ধান্ত নিলাম, তোমাকে জানানোর জন্য ডেকেছি। এমন সময় তানভি রুমে ঢুকে বলল, মা, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, তুমি এখন নিশ্চিন্ত হও। তানভি, কিসের ব্যবস্থার কথা বলেছো মা? আমি ভাবলাম তোমাদের একটু ট্যুরের ব্যবস্থা করে দিই। নতুন বিয়ে হয়েছে, তার উপর তাওহিদ ইদানিং কোথাও বের হয় না, মন মরা হয়ে থাকে। ঘুরে আসলে যদিও ভালো থাকে। উনি কি রাজি হবে মা? তানভি ফোড়ন কেটে বলল, আলবাত হবে। বউয়ের সাথে ঘুরতে যাওয়ার কথা শুনলে কে আর বাধা দেয়? নওশিনারা বলল, আমার কথা তাহিদ ফেলবে না, তুমি সব গোছগাছ করে নাও আর তাহিদকে আমার ঘরে পাঠিয়ে দাও। তাহিদ নিধাকে নিয়ে বের হলো। বোরিং লাগছে তার। শরীর খারাপ বলে ট্যুর মিস দিলেও নিধাকে নিয়ে কিছুক্ষণের জন্য বের হতে হলো মায়ের জোরাজুরিতে। এক মনে চুপচাপ ড্রাইভ করছে তাওহিদ।
এইদিকে একটা পিকনিক স্পট আছে, সেখানের উদ্দেশ্যে ড্রাইভ করছে। নিধা কয়েকবার গলা ঝেড়ে কাশলো, তাহিদ তার দিকে একবারও তাকালো না। নিধা মুখ ফুলিয়ে বলল, ইচ্ছের বিরুদ্ধে আসার কি দরকার ছিল? মা জোর করলো তাই। মাকে আমি কিছু একটা বুঝিয়ে নিতাম, তাতে খুব একটা লাভ হতো না। আপনার সমস্যা হলে গাড়ি ঘোরাই। না, ঘোরাতে হবে না, এতটা যখন এসে পড়েছে বাকিটা না হয় আমাকে একটু সহ্য করে নিন। আচ্ছা। নিধার খুব অভিমান হলো, এত রোবট কেন এই মানুষটা? ড্রাইভিং পয়েন্টে তাহিদের হাতের উপর হাত রাখলো নিধা। তাহিদ জোরে ব্রেক কষলো। নিধাকে কড়া করে কিছু বলতে যাবে, তখনই নিধা গাড়ি থেকে নেমে পড়লো। নেমে হেঁটে নদীর পাড়ে এসে দাঁড়ালো। তাহিদ ডাক দিয়ে বলল, এই যে মিস, এখানে নামলেন কেন? নিধা প্রত্যুত্তর না করে নদীর বাঁধানো ঘাটে বসে পড়ল। তাহিদ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে নিধার পাশে এসে দাঁড়ালো। নিধা না তাকিয়ে বলল, বসুন আমার পাশে। না, আপনি উঠুন এখান থেকে, বাড়ি ফিরে যাব। আর সহ্য হচ্ছে না আপনার ইত্রামিগুলো। চলুন তাহলে। আমি কি মাকে বলি তার ছেলের ব্যবহারগুলো? আমাকে কি ব্ল্যাকমেল করছেন? সেটা মনে হলেন সেটা। নিধা যেটা পায় না সেটা জোর করে আদায় করে নিতে যায় না। আপনার ওসব কথা আমাকে বেঁধে রাখতে পারবেন না আপনি। তাহিদ ফিরে যেতে চাইলে নিধা বলে, আমি যদি এসব মাকে শোনাই তখন মায়ের যদি উল্টাপাল্টা কিছু হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। তাহিদ আর ফিরে গেল না, হতাশ হয়ে নিধার পাশে বসলো। নিধা আপন মনে বকবক করেই যাচ্ছে। তাহিদ অন্যমনস্ক হয়ে ভাবছে, এখন যদি পাশে জিনি থাকতো কতই না ভালো হতো, সময় কাটতো দুজনের। জিনি কেন এমন করলো? খুব মিস করছে ওকে। নিধা তাহিদের হাত ঝাঁকিয়ে বলল, ওই গাছটার ফুলগুলো এনে আমার চুলে গুজে দিবেন? সরি, পারবো না, আপনি নিজে গুজে নিন। নিধা জোরে কান্না জুড়ে দিল। তাহিদ রেগে বলল, কি শুরু করলা? আমার কথা না শুনে এমনই করব, পরে পাবলিক এসে আপনাকে পিটাবে। কান্না থামান, আসুন আমার সাথে। তাহিদ বিরক্তিমাখা মুখে নিধার চুলে ফুল গুজে দিল। নিধা মিটিমিটি হেসে ভাবছে, এই মানুষটা আমার হলে কি এমন ক্ষতি হতো? কিন্তু উনি তো সবসময় আমাকে দূরে সরিয়ে রাখেন, ঠিক মতো কথা বলেন না, এক বিছানায় থাকেন অবধি থাকেন না, এত সেজে গুজে তার সামনে ঘুরে বেড়াই, ফিরেও দেখেন না। আমার যে মানুষটাকেই চাই, আর তাকে আমি নিজের করেই ছাড়বো। তাহিদের মনে হলো কেউ তার পাশ কাটিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। প্রচন্ড খারাপ লাগছে তার। নিচু কণ্ঠে বলল, নিধা চল বাড়ি ফিরি। উহু, আগে আপনি আমাকে আইসক্রিম কিনে দিন। যাওয়ার সময় কিনে দিব, প্লিজ চলো এক্ষুনি, মানে এক্ষুনি, না হলে কিন্তু। তাহিদ আইসক্রিম এনে হাত দেওয়ার পর ও নিধা যেতে যাচ্ছে না। নিধা এই মানুষের সাথে আরেকটু সময় কাটাতে বাড়ি ফিরলে মানুষটা দূরে দূরে পালাবে। তাহিদ গম্ভীর কণ্ঠে বলল, আমার খুব শরীর খারাপ লাগছে নিধা, চলো ফিরে যাই। অগত্যা নিধা মন খারাপ করে গাড়িতে উঠে বসলো। গভীর রাতে নিধার খুব অস্বস্তি ফিল হচ্ছে, এপাশ ওপাশ করে ঘুম আসছে না, তাই সে রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য ছাদে এসে বসলো। কিছুটা সময় যাওয়ার পর ছাদের আলোগুলো নিভু নিভু করতে শুরু করলো। নিধা চমকে উঠে দাঁড়ালো। কেউ এসে নিধার সামনে দাঁড়ালো। নিধা অবাক হয়ে বলল, জিনি তুই এখানে? অবাক হলি? অবাক হওয়ার কথা, হঠাৎ বলা কোয়া ছাড়া আমার সামনে চলে এলি। আর তুই বাড়িতে এলি কেন? তোকে তো আমি আসতে নিষেধ করেছি জিনি। করেছিস, কিন্তু এখন আমার আসতে বাধা নেই। আমি আমার শক্তি ফিরে পেয়েছি নিধা। নিধা আতকে উঠে চুপ হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে সেদিন রাতের দৃশ্য। জিনি যখন খাদে পড়ে যাচ্ছিল তখন নিধা ওকে ধরে ফেলে। দুইজনই জিন গোত্রীয় হওয়ায় জিনিকে চিনতে দেরি হয়নি নিধার। এই তোর ছোটবেলার বন্ধু, যার সাথে জিন রাজ্যে তার শৈশব কেটেছিল। জিনিকে সে সেদিন উদ্ধার করে প্রাণে বাঁচায়। জিনির কথা মতো তাওহিদের মায়ের সেবা করার জন্য এই বাড়িতে এসেছিল। ঘটনাক্রমে কাহিনী বিয়ের দিকে গড়ায়। সেদিন নিধা নয়, লোকচক্ষুর আড়ালে জিনির সাথে বিয়ে হয় তাওহিদের। জিনির কাছে কোনো জিনিশক্তি না থাকায় নিধার বেশ নিয়ে জিনি তাওহিদের সাথে এই বাড়িতে আসতে পারেনি। বাধ্য হয়ে জিনি নিধাকে পাঠিয়েছে এই বাড়িতে। যতদিন না জিনির শক্তি ফিরে আসে ততদিন ও তাওহিদের মুখোমুখি হতে পারবে, ভুলও ভাঙতে পারবে না। জিনি, তুই শক্তি ফিরে পেয়েছিস? অনেক কষ্টে সাধনা করে অবশেষে আজ শক্তি ফিরে পেলাম। আজ আমি আমার তাওহিদের সামনে গিয়ে দাঁড়াবো। আমার প্রতি ওর মনে যা ভুল বোঝাবুঝি রয়েছে তা মিটিয়ে নিব। না, তুই তাওহিদের কাছে ফিরবি না। কেন নিধা? তাহিদ শুধু আমার, তাই ওকে আর তোর কাছে ফিরতে দিব না। আমি তাহিদকে ভালোবেসে ফেলেছি, আর ওকেই আমি চাই। তুই যদি এর মাঝে বাধা হয়ে আসিস আমি ভুলে যাবো তুই আমার প্রাণের সখী। তুইও আজ পোল্ট্রি নিলি নিধা। আমি তো তোকে শুধু কিছুদিনের জন্য এখানে সবাইকে সামলানোর জন্য রেখেছিলাম, আর এর মধ্যে তুই তাহিদের দিকে হাতটা বাড়িয়ে দিলি। বেশ করেছি, তুই এখান থেকে চলে যা, নতুবা আমি কিন্তু এই পরিবারের কারো ক্ষতি করে বসবো। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা মনে রাখিস, তাহিদ আমার ছিল আর আমারই থাকবে। তুই ওকে কখনোই আমার থেকে কেড়ে নিতে পারবি না। যিনি মুহূর্তেই উধাও হয়ে গেল। নিধে নিচে নেমে বেডের উপর বসে ভাবতে লাগলো, জানি এটা অন্যায়, কিন্তু আমি আমার চাওয়া থেকে সরে আসতে পারবো না। দরকার হলে জিনিকে সরিয়ে দিব। নিধা যেটা পায় না সেটা জোর করে আদায় করতে জানে। তাহিদের ঘুমন্ত চেহারার দিকে তাকায় নিধা। তাহিদ যদি একবার জানতে পারে যিনি বেঁচে আছে, তাহিদকে নিজের করে পাওয়া অসম্ভব হয়ে যাবে। জিনিকে কিছুতে তাহিদের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। কাল আরেকবার জিনির সাথে দেখা করে ওকে সরে যেতে বলতে হবে। সোজা কথায় যদি কাজ না হয় তবে বাঁকা পথে করব। জিন হিসেবে আমার শক্তি ওর থেকে কম না। যিনি পুরনো বাড়ির ভিতরে বসে আছে, তার হাতে সেই তলোয়ারটা, যেটার জন্য শত্রুদের হাতে তার বাবা মাকে মরতে হয়েছে। অনেক খুঁজে সেই পুরনো বাড়ির মাটির তলায় এটা পেয়েছে যিনি। সে জেনে গেছে তার মা বাবার আসল খুনিকে। তাদের মধ্যে দুজন হলো নিধার মা বাবা, যাদেরকে শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। তৃতীয়জন তলোয়ার না পাওয়ার ক্রোধে তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। সেই তৃতীয় ব্যক্তি আর জান্নাতকে যিনি কিছুতেই ছাড়বে না। আর নিধা যদি তার সিদ্ধান্তে অটল থাকে তবে নিধার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। আল্লাহ, তুমি আমার সহায় থেকো।
গভীর রাতে কক্ষে খুটখুট শব্দ শুনে জান্নাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলে উঠে বসেছে। তক্ষুনি হঠাৎ শুরু হয় কারো অদৃশ্য হাসির আওয়াজ। জান্নাত একটু চমকে উঠে বলে, কে হাসছো? কার এত বড় সাহস রাজকুমারের কক্ষে এসে তাকে বিরক্ত করছো? সামনে এসে বলছে। জান্নাতের কথায় হাসির শব্দটা আরো জোরতর হলো। কানের কাছে কেউ যেন ফিসফিসিয়ে বলল, আমি হাসছি রাজকুমারী। জান্নাত সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখে, পরে চিৎকার করে পালঙ্ক থেকে পড়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে, জিনি তুই? জিনি তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, চিনতে পেরেছিস তাহলে? তুই তো মরে গিয়েছিস, আমি নিজের হাতে তোকে মেরেছি, তাহলে তুই কি করে ফিরে এলি? প্রতিশোধ নেওয়ার নেশে ফিরে এসেছে বোন। থরথর করে ঘামছে জান্নাত। মেঝেতে বসে শুধু পিছনের দিকে তাকাচ্ছে। জিনি আরেকবার হেসে বলল, খুব ভয় লাগছে নাকি বোন? জান্নাত হাত ধুয়ে টেবিল থেকে ফুলদানিটা নিয়ে জিনির দিকে ছুড়ে মারল। ফুলদানিটা জিনির সামনে থমকে গিয়ে শূন্যে ভাসছে। জিনি অবিরত হাসতে লাগলো। সেদিন আমি শক্তিহীন ছিলাম বিধায় অনেক কষ্ট দিয়ে আমাকে মেরেছিস। যখন তুই আমার পেটে বারবার আঘাত করছিলি আমি কেঁদেছিলাম। আঘাতের কষ্ট নয়, নিজের আপনজনের বিশ্বাসঘাতকতায় পাওয়া যন্ত্রণায়। ছোট থেকে তোকে আগলে রেখেছিলাম, কোনো আঁচ পড়তে দেয়নি তোর উপর। আমার সব খুশির কারণ ছিলে তুই। আর তুই কি করলি? সামান্য রাজত্বের লোভে নিজের মায়ের পেটের বোনকে মারতে দুইবার ভাবলি না? এমনকি দাদুকেও তুই ছাড়লি না। যিনি একটু থেমে চোখের পানি মুছে নিয়ে বলল, যখন আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিলাম তখন চোখের সামনে আমাদের ছোটবেলাটা ভেসে উঠেছিল। মাকে দেওয়া কথাটা, তোকে কখনো কষ্ট দিব না। আমি চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু না, তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে বোঝাবো। জান্নাত তার সর্বশক্তি দিয়ে জিনিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জিনি উধাও হয়ে যায়। জান্নাত রাগে চিৎকার করে ওঠে। সাথে সাথে খাদিজা ছুটে আসে। কি হয়েছে জান্নাত? জান্নাত দাঁত কটমট করে বলল, জিনি এসেছিল, ও এখনো বেঁচে আছে। কি বলিস? এত কিছুর পরও? ওকে তো আমি ছাড়বো না। শক্তি পেয়েও সাহসটা বেড়ে গেছে। আমিও দেখবো এবার ওকে কে বাঁচায়। অনেকদিন পর তাওহিদ মাজারের সামনে এসে মোনাজাত ধরে। সেই দিনের পর থেকে সে মাজারে আর আসেনি। কেমন জানি কষ্ট হতো এখানে আসলে। কেন জানি মনে হচ্ছে যিনি তার আশেপাশে আছে। মনটা বড্ড অস্থির হয়ে আছে, তাই নিজের মনটাকে শান্ত করার জন্য এখানে আসা। তাওহিদ চোখ বুজে মোনাজাত করে দাঁড়িয়ে আছে। যিনি তার পাশে এসে দাঁড়ালো। এক পলকে তার দিকে তাকিয়ে সে অস্ফুটে বলল, তাওহিদ। তাওহিদ কিছুক্ষণের জন্য থ হয়ে গেল। এই তো জিনির গলা। তার মানে যিনি তার পাশে দাঁড়িয়ে আছে। সাথে সাথে চোখ খুলে পাশে তাকালো তাওহিদ। আশেপাশে তো যিনি নেই। তাহলে কি এটা তার মনের ভুল? ছলছল করা চোখ নিয়ে তাওহিদ আশপাশে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি কি আমার কাছে আমার জিনিকে ফিরে দিতে পারো না? আজ মনে হচ্ছে সত্যি সেদিন যিনি নির্দোষ ছিল। তাকে একটিবারের জন্য আমার কাছে ফিরিয়ে দাও। আমি তার সব কথা শুনবো, সব ঠিক করে নিব। শুধু একবারের জন্য জিনিকে আমার সামনে এনে দাঁড় করাও। যিনি ছুটে এসে মাজারের জলাশয়ের সিঁড়িতে বসে হাঁটুতে মুখ রেখে কাঁদতে লাগলো। আজ তাওহিদের এত কাছে গিয়েও তার সাথে কথা বলতে পারলো না। আগের মতো দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে পারলো না। বলতে পারলো না তার মিসেস ভ্যানিশ বেঁচে আছে। সেদিন তাওহিদ কসম দিয়েছিল তার সামনে যেন কখনো না আসে। না, এক্ষুনি ওর সামনে যাব না। আগে আমার ব্যাপারের ভুলটা ভাঙাবো। নিধার যিনি মুখোমুখি দাঁড়িয়ে আছে। নিধা নীরবতা ভেঙে বলল, দেখ যিনি, আমি এই কয়দিনে তাহিদকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া অসম্ভব। এটা তো কথা ছিল না নিধা। তুই বিয়ের দিনও বললি আমার জন্য এসব করছিস তুই। এ নিয়ে তোর কোনো ইন্টারেস্ট নেই। বিয়ের ব্যাপারে তুই খুব চিন্তিত ছিলি। তখন আমি বলেছিলাম কবুলটা আমি বলবো, বিয়েটা আমার সাথে হবে। শুধু আমার শক্তি ফিরে পাওয়া অব্দি তাহিদের সাথে তুই বইয়ের অভিনয় করবি। শক্তি ফিরে এলে আমি সবকিছু ঠিক করে এই অভিনয় থেকে তোকে মুক্তি দিয়ে দিব। আমি এত কিছু শুনতে যাচ্ছি না। তুই শুধু এটা বল, তুই তাহিদকে ছাড়ছিস কিনা? কখনোই না। আমাদের বন্ধনটা আল্লাহ জুড়ে দিয়েছেন। যতদিন বেঁচে আছি তাওহিদকে আমি ছাড়বো না। তাহলে এক্ষুনি আমার হাতেই মরবি। বলি নিধা তার শক্তি দিয়ে জিনিকে আঘাত করার চেষ্টা চালায়, কিন্তু কিছুই করতে পারে না জিনির। নিধা অবাক হয়ে যায়। জিনি হেসে হেসে বলে, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। ভালোভাবে বলছি, তাওহিদের দিকে আর হাত বাড়াস না। খুব তাড়াতাড়ি আমি তাওহিদের কাছে ফিরে যাব। তোকে আবার এখানে ফিরে আসতে হবে। প্রস্তুতি নিয়ে রাখ। তাওহিদের আজ নিজেকে প্রচন্ড অপরাধী মনে হচ্ছে। এতটা ভুল কি করে বুঝলো জিনিকে? আজ যদি মাজারের হুজুর তাকে সব খুলে না বলতো, তবে আজীবন জিনির প্রতি ভুল ধারণা নিয়ে থাকতে হতো। আসলে জিনি নির্দোষ। ওকে ওর বোন ফাঁসিয়ে এসব করতে বাধ্য করেছে। এখন আমি জিনিকে কোথায় খুঁজে পাবো? হুজুর তো বললো মন থেকে ডাকলে জিনি ঠিক আমার সামনে আসবে। ফিরে এসো জিনি। পিছন থেকে জিনি তাওহিদ বলে ডাক দিল। তাওহিদ জিনিকে দেখে খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিনি, তুমি আমার কাছে ফিরে এসেছো? এসেছি তাওহিদ। আর পারলাম না তোমার থেকে দূরে থাকতে। আমাকে ক্ষমা করে দিও জিনি। এসব বলো না তাওহিদ। কিন্তু জিনি, আমি নিজের অনিচ্ছায় নিধাকে বিয়ে করেছি। বিশ্বাস করো, এই বিয়েতে আমার মত ছিল না। মায়ের জোড়াজুড়িতে বিয়েটা করতে বাধ্য হয়েছে। ওহো, নিধাকে নয়, বিয়েটা আমার সাথে হয়েছিল তোমার। সবটা শুনে তাওহিদ বলল, এখন নিধাকে বাড়ি থেকে বের করবো কি করে? ওকে তো বাড়ি থেকে বের হতেই হবে, সেই সাথে তোমার জীবন থেকেও। তুমি আগে আমাকে বাড়িতে নিয়ে চলো। সবাই ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে। নওশিনারা, তানভি, তাওহিদের বাবা, কাকি, আরশি এক দৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে আছে। নিধা নীরবতা ভেঙে বলল, এভাবে আমার জীবনটা নষ্ট করার মানে কি তাওহিদ? তাওহিদ চোখ তুলে উত্তর দিল, নষ্ট করলাম কিভাবে? আমি আগেও বলেছিলাম তোমাকে যে আমি এই বিয়েতে রাজি নই। নিধা জোর কণ্ঠে বলল, বিয়ে তো হয়ে গেছে আমার সাথে, এখন এসব বলে কি লাভ? যিনি নওশিনারের দিকে কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এই দেখুন মা, সেদিন কাবিননামার কাগজে কার স্বাক্ষর উঠেছিল? এতে তো প্রমাণ হয়ে গেল তাওহিদের সাথে সেদিন আমারই বিয়ে হয়েছিল। তানভি খুশি হয়ে বলল, কিন্তু ভাবি, তুমি এতদিন ফিরলে না কেন?
আমার আর এই পরিবারের বিপদের আশঙ্কা ছিল, আর আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যাক বাবা, আমাদের আসল ভাবি ফিরে এসেছে। নওশিন আরা শুকনো মুখে হাসি ফুটিয়ে বলল, আমিও ভীষণ খুশি, কিন্তু তাহিদ আমাকে কেন বলল তুমি ওকে ঠকিয়েছ? তাহিদ আর জিনি মুখ চাওয়াচাওয়ি করে নিল। তাহিদের বাবা বলল, বলো মা। বাবা, জিনের সাথে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সব মিটেছে তো? বাবা, জিনিকে আবার ফিরে পেয়েছি আমি। তাহিদের বাবা নিধার মাথায় হাত বুলিয়ে বলল, নিধা মা, তাহিদ যখন তোমাকে চায় না, ইনফ্যাক্ট তোমাদের যখন বিয়েটাই হয়নি, তবে তুমি আর এখানে সময় নষ্ট করো না, ফিরে যাও। দোয়া করি তুমি তোমার জীবন নিয়ে সুন্দর হও। নিধা অগ্নি চোখে জিনির দিকে তাকিয়ে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। রাতে বাগানের বেঞ্চিতে বসে আছে জিনি আর তাওহিদ। বাহিরে হালকা বাতাস বইছে, বাতাসে বাগানে থাকা ঝাড়বাতিগুলো দুলছে। দুজন এক কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে। জিনি তাওহিদের কাঁধে মাথা রাখলো। তাওহিদ চায়ের কাপটা পাশে রেখে জিনির একটা হাত শক্ত করে ধরে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি, তাই না জিনি? কিন্তু সবকিছু এখনো শেষ হয়নি তাওহিদ। কি বাকি আছে জিনি? আমি এখন আমার মা বাবার খুনিকে শেষ করতে পারিনি, আমার বোন জান্নাতকে শুধরাতে পারিনি, তাই এখনো আমার লড়াই শেষ হয়নি। হবে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি সব সময়। আমি জানি, তাও কেমন জানি খারাপ আশঙ্কা হচ্ছে আমার। তাহিদ জিনির দুটো হাত চেপে ধরে চোখে চোখ রেখে বলল, ভালোবাসো আমায়? প্রচন্ড ভালোবাসি। তাহলে তো ভয় পাচ্ছ কেন জিনি? আগে কিছু হারানোর ভয় ছিল না, এখন অনেক কিছু হারানোর ভয় আছে। তুমি জানো, এখনো অবধি আমি একজন জিন। জিনের মানুষের ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না তাওহিদ। কোনো না কোনো বাধা তাদের বিচ্ছিন্ন করে দেয়। আর এই লড়াইয়ে আমি জীবন নিয়ে ফিরবো কিনা তাও জানি না। জিনি, আল্লাহর উপর ভরসা রাখো, ওনার নির্দেশে আমরা এক বন্ধনে আবদ্ধ হয়েছি। তুমি জিন তা জেনেও আমার ভালোবাসা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আর জিনও মানুষের ভালোবাসা পূর্ণতা পাবে না কে বলল? আমাদের মাধ্যমে সেটা পূর্ণতা পাবে, আমরা সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। জিনি তাহিদের বুকে মুখ গুজে বলল, ইনশাআল্লাহ। তাহিদ জিনের কপালে ছোট চুমু খেয়ে বলল, যতদিন না তোমার লড়াই শেষ হচ্ছে, আমি তোমার উপর পুরো কর্তৃত্ব ফলাবো না। সবকিছু শেষ হলে আমরা সুন্দর ছোট্ট সংসার সাজাবো, আমাদের একটা ছোট্ট রাজকন্যা হবে। যিনি লজ্জা পেয়ে তাহিদের বুকে মুখটা লুকায়, চোখের কোণে জল জমা হয়। এই মানুষটাকে চিনতেও বড্ড দেরি করে ফেলেছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুকরিয়া আল্লাহ তোমার কাছে। নিধার রাগে টেবিলের উপরের জিনিসপত্র হাত দিয়ে সরিয়ে ফেলে দেয়। জান্নাত পিছনে দাঁড়িয়ে বলল, রাগটা এখানে দেখি কি হবে? ওখানে তো কিছু করতে পারলি না। নিধা চেয়ারে ধপাস করে বসে পড়ে বলল, কি করবো ওখানে? আমি কিচ্ছু করার ছিল না আমার। ওইভাবে সবার সামনে হুট করে প্রমাণ নিয়ে চলে আসবে আমি ভাবতেও পারিনি। আমি নিজেকে যথেষ্ট প্রস্তুত করে নিব তার সময়টুকু ছিল না। বলে দিলি না কেন যিনি একজন জিন? তোর কি বুদ্ধি সব গেছে? আমি যদি ওটা বলতাম, আমার সত্যিটাও সবার সামনে চলে আসতো, তখন কেউ বাড়ির মানুষ, ইনফ্যাক্ট তাহিদ আমাকে সহজভাবে মেনে নিত। এখন মাথা ঠান্ডা কর। আমি একটা কথাই বুঝতে পারছি না, আমাদের শক্তি দিয়ে করা আঘাত কেন ওর শরীরে স্পর্শ করতে পারছে না? আমাদের যা শক্তি ওরও তো সেই শক্তি, তাহলে কেন এই ভিন্নতা? সেটা আমিও বুঝতে পারছি না। ও কি কোনোভাবে তলোয়ারটা উদ্ধার করতে পেরেছে? তলোয়ারটা কি ওর কাছে আছে? তাহলে তো আমরা শত চেষ্টা করে ওর বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবো না। এখন তাহলে উপায়? আমাদের তিনজনকে একজোট হয়ে কিছু একটা করতে হবে। তুই তিনজন কোথায় পেলি? আমি আর তুই ছাড়া কে আছে? আছে আরেকজন, নিধা। কে সে? জান্নাত দরজার দিকে ইশারা দিয়ে বলল, এই সে তৃতীয় ব্যক্তি। নিধা তাকিয়ে দেখলো অন্ধকারে হেঁটে হেঁটে কেউ আসছে, তার চেহারাটা দেখা যাচ্ছে না। যেই না সে আলোতে এলো, নিধা সাথে সাথে চমকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই ব্যক্তি তো অন্য কেউ নয়, তাহিদের মা মিসেস নওশিন আরা। জান্নাতের দিকে তাকিয়ে নিধা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো কিছুই বুঝলাম না জান্নাত। বুঝবি, আমি তোকে সব বলছি। এমন সময় খাদিজা এসে জান্নাতকে এক জরুরি কাজে ডেকে নিয়ে গেল। জান্নাত অপেক্ষা করতে বলে চলে গেল। নিধাকে ভয় পেতে দেখে নওশিন আরা হেসে বলল, ভয় পাচ্ছ কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আমি বুঝিয়ে দিই। আমি তাহিদের আসল মা নই, আমি আসলে একজন শয়তান পূজারী তান্ত্রিক ডাইনি দেবকী। এই বলে নওশিন আরা তার আসল রূপে এলো। কুৎসিত মুখশ্রী, বড় লাল চোখ, কিছুটা ভেঙে পড়া বয়স্ক শরীর দেখে নিধা ভয় পেয়ে গেল। দেবকী আবার নিজের রূপ বদল করে নওশিন আরার রূপে এলো। তাহলে আপনি মা সেজে আসছেন কেন? ওই তলোয়ারটার জন্য আমি জিনির মা বাবাকে মেরে ফেলেছিলাম। সেটা জিনির দাদু জানতে পেরে আমাকে হন্য হয়ে খুঁজে বেড়ায় মেরে ফেলার জন্য। তখন আমার শয়তানি শক্তি যা ছিল তা দিয়ে আমি ওনার সাথে পেরে উঠতাম না। তাই তার বিশ্বস্ত বন্ধুর বৌমাকে উধাও করে দিয়ে তার রূপ নিয়ে এতদিন সেই বাড়িতে আছে, কারণ আমার নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। আর সেই পরিবার যেহেতু জিনের বিশ্বস্ত, সেহেতু আমি সেটাকে নিরাপদ মনে করেছি। তবে জানতাম একদিন না একদিন তলোয়ারের খোঁজ আমি পাবো, তার জন্য এত কষ্ট করে ন্যাকামিগুলো করতে হলো। কেউ কখনো ধরতে পারেনি আমাকে। আমি জানি তোমাদের দুজনের উদ্দেশ্য কি। জান্নাত চায় রাজত্ব, তুমি চাও তাওহিদকে, আর আমি চাই সেই তলোয়ারটা। জিনির কাছে যেহেতু তলোয়ারটা আছে, তাহলে আমারও জিনিকে প্রয়োজন। জিনিকে মেরে ফেলে তুমি পাবে তাওহিদকে, জান্নাত পাবে রাজত্ব, আর আমি পাবো আমার তলোয়ার। সুতরাং আমাদের সব চাহিদা ভিন্ন হলেও উদ্দেশ্য এক। তাই আমি তোমাদের সাথে হাত মিলাতে চাই। জান্নাত কি জানে আপনি ওর মা বাবার হত্যাকারী? জানলে কেউ আমায় এত সমাদর করতো? তবে হ্যাঁ, এই কথাটা যেন জান্নাত না জানতে পারে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ হবে না, আর তোমারও তাওহিদকে পাওয়া হবে না। না না না, আমি ওকে জানাবো না। ভালো মেয়ে, তবে আজ থেকে সব প্ল্যান শুরু করা যাক। আছো তো পাশে? হ্যাঁ আছি।
জান্নাত রুমে ঢুকতে ঢুকতে বলল, আমিও আছি। যিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে তানভীকে ডেকে বলল, তানভী, মা কোথায়? তানভী ফোনে গেমস খেলতে খেলতে বলল, জানি না তো, দেখলাম বের হলো একটু, হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। আচ্ছা। নওশিনারা বাসায় ঢুকতে ঢুকতে বলল, আমাকে খুঁজছিলে মা? আপনাকে অনেকক্ষণ দেখছিলাম না তো, তাই। কোথায় গিয়েছিলেন মা? আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। যিনি এক পলক নওশিনারার দিকে তাকায়, তার কেমন জানি ফিল হচ্ছে। মা, আপনার কপালে লাল রং কেন? নওশিনারা চমকে উঠল, হাত দিয়ে তাড়াতাড়ি মুছে নিল। আজ শয়তানের পুজো করার সময় কখন যে লেগে গেল বুঝেনি। জানি না তো, হয়তো কিছু লেগে আছে। ও আচ্ছা, কিছু লাগবে আপনার? না মা, আমি ঘরে যাই, ক্লান্ত লাগছে। রুমে ঢুকে নওশিনারা দরজা অফ করে দিল। মেয়েটার নজর অনেক কড়া, যাই করি না কেন একটু সাবধানে থাকতে হবে এর থেকে। একবার তলোয়ারটা পেয়ে যাই, এই সংসারের সাইডেও আসবো না। কত কষ্ট করে 10 বছর এসব সামনে এসেছি, সেটা একমাত্র আমিই জানি। যিনি চুপচাপ রুমে বসে আছে, তার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিধা তাকে এত সহজে ছেড়ে দিবে না, তার উপর জান্নাতও নিশ্চয়ই খুব রেগে আছে। এদিকে তার মা বাবার আসল খুনি দেবকির সন্ধান পাচ্ছে না, কিভাবে এত কিছু সামলে নেবে সে? অস্থির লাগছে খুব। আজ যদি পাশে দাদু থাকতো, দাদুর কথা ভেবে জিনির চোখে পানি চলে এলো। হঠাৎ জানালা দিয়ে প্রচুর হু হু করে বাতাস ঢুকলো, মনে হলো তার পাশে এসে কেউ দাঁড়ালো। যিনি পিছনে ফিরে অবাক হয়ে চোখ মুছে বলল, দাদু তুমি? যিনি, আমায় ক্ষমা করে দিস, তোকে জান্নাতের কথা অনেক ভুল বুঝেছি। এসব কি বলছো দাদু? একদম বলবা না এসব। তোর কাছে ক্ষমা না চাওয়া অবধি আমার রুহ দুনিয়া ছাড়তে পারছে না। তোকে কিছু বলার জন্য তোর সামনে এলাম। কি বলবা দাদু? আমি দোয়া করি তুই সুখে সংসার কর, তোর ভালোবাসা পূর্ণতা পাক। তবে এটা শুনে রাখ, তোর আশেপাশের শত্রুরা সব এক হচ্ছে, তোকে ওরা মেরে ফেলতে চায়। ওদের সাথে লড়তে হবে তোর, ওদেরকে তলোয়ার দিয়ে তোকে শেষ করতে হবে। আমি তুই তলোয়ার ব্যবহার করতে জানি না দাদু। আল্লাহর কালাম পড়ে তলোয়ার ব্যবহার করবি, আল্লাহর রহমতে তুই শত্রুকে শেষ করতে পারবি। আর শোন, এই তলোয়ার বংশ পরম্পরায় পেয়ে আসছি, তুই এটা যোগ্য কারো হাতে তুলে দিবি। দোয়া করো দাদু, আল্লাহ তো সহায় হোক। বলেই জিন দাদু উধাও হয়ে গেল। আমি বিছানায় বসে পড়লাম। নিজেকে এখন থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে হবে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তলোয়ারটা ব্যবহারের পর এটা আমি গোপন স্থানে লুকিয়ে রেখে দিব। যেদিন যোগ্য কাউকে পাবো, কিংবা যোগ্য কেউ নিজে এটা খুঁজে নেয়, তবে তলোয়ারটার উত্তরাধিকারী সেই। তাওহীদের জ্ঞান ফিরে অনেকক্ষণ পর। একই, তার হাত পা কোনো অদৃশ্য শক্তি দিয়ে বাঁধা। চোখ দুটো ভালো করে মেলে দেখে ও তো সেই জঙ্গলের পাহাড়ের শেষ কিনারায় বসে আছে। মনে মনে ভাবতে লাগলো, আমি এখানে কি করে আসলাম? আমি আর যিনি রাতের বেলায় লং ড্রাইভে বেরিয়েছিলাম। হঠাৎ প্রতিমধ্যে আকাশ ঘন কালো হয়ে যায়, প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। আমি তখন গাড়ি থেকে নেমেছিলাম, অমনি এক ঘূর্ণীয়মান হাওয়া এসে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে। আমার যিনি কোথায়? ওর কোনো বিপদ হয়নি তো? নিধা এসে তাওহীদের সামনে দাঁড়ায় এবং কাঁদো কাঁদো মুখ করে বলে, যিনি কোথায় সেটা ভাবছো তাই না? তুমি এখানে? তাওহীদের কথা শুনে নিধা উচ্চস্বরে হাসতে লাগলো। তাওহীদ রেগে গিয়ে বলল, এসব তোমার কারসাজি তাই না? আমার একার নয় স্বামী। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, তোমার যিনি এক্ষুনি এলো বলে। আসতে তো হবে ওকে, ওর মৃত্যু যে ওকে হাত বাড়িয়ে ডাকছে, সেই ডাক উপেক্ষা করার সাধ্য কি ওর আছে? কি বলিস জান্নাত? জান্নাত এগিয়ে এসে বলল, সেটাই তো, আজ আমার বোনের এই দুনিয়ার শেষ দিন। বলে দুজন উচ্চস্বরে হাসতে লাগলো। তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার যিনির সাথে মহান আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাকে রক্ষা করবেন। তোমাদের মতো শয়তানিরা তার পশময় স্পর্শ করতে পারবে না। নওশিনারা পিছনে এসে বলে উঠল, আমরা কি করতে পারি না পারি সেটা কিছুক্ষণ বাদে বুঝতে পারবে বাবা। মা, তুমি এখানে? এসব কি বলছো তুমি? কি বলছো এসব? উফ, তোর ন্যাকামি ডাকটা রাখতো। অসহ্য হয়ে গেছে 10 বছর ধরে শুনতে শুনতে, আর পারছি না ভালো মায়ের অভিনয় করতে। শোন, আমি তোর মা নই। তোর মায়ের বেশ ধরে নিজের নিরাপত্তার জন্য ওই বাড়িতে ছিলাম মাত্র। তোর মাকে তো আমি 10 বছর আগে শয়তানের পুজোতে বলিদান করে দিয়েছিলাম। আমি হচ্ছি শক্তিমান ডাইনি দেবকী। আজ তলোয়ারটা পেলে সর্বশক্তিমান হয়ে যাব, যার জন্য এতগুলো বছর অপেক্ষা করছিলাম। তাওহীদ কান্না করতে করতে বলল, কেন করলে তুমি এমন? কি ক্ষতি করেছিল আমার মা, যার জন্য তুমি তাকে মেরে ফেললে? এখন আমি আমার পরিবারের কাছে কি জবাব দিব? আজ তোর বউকে তোর চোখের সামনে তিলে তিলে মারবো, তলোয়ারটাও নিয়ে নিব, কাহিনী শেষ। কাহিনী তো আজ তোদের শেষ হবে। যিনি চোখ লাল করে বলল। সবাই পিছন ফিরে দেখে যিনি প্রচন্ড রেগে তাদের দিকে তাকিয়ে আছে। নিধা বলল, এত দেরি করলি কেন? তোর মৃত্যুর জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি বলতো? মৃত্যু তো তোর ঘনিয়ে এসেছে। দেবকে নিজের আসল রূপে এসে বলল, সেটা তো এখন দেখবি তুই। বলে জিনির উপর ঝাঁপিয়ে পড়ল। যিনি সরে যাওয়ার আগে দেবকির বড় বড় নখের আঘাত জিনির শরীরে আঁচড় কাটল। গল্প করে রক্ত বের হচ্ছে সেই স্থানে। তাহলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নিধা তা দেখে বলল, চেষ্টা করে লাভ নেই, আজ জিনিকে তুমি বাঁচাতে পারবে না। দেবকি আবার জিনির উপর ঝাঁপিয়ে পড়ল। যিনি হাত দিয়ে দেবকির গলা টিপে ধরল। জান্নাত এসে পিছন থেকে জিনির গায়ে আঁচড়কে ধাক্কা দেয়। যিনি ব্যথা পেয়ে মাটিতে পড়ে গেল। জান্নাত থেকে এক নজর তাকিয়ে যিনি চোখ বুজে হাতে তলোয়ার দৃশ্যমান করল। জোরে জোরে কালেমা পড়ে দেবকির বুকে তলোয়ার দিয়ে পরপর আঘাত করল। দেবকি ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ফেলল। জান্নাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে নিজের বোন ভাবতে ঘৃণা হচ্ছে। তুই কাকে সাহায্য করতে যাচ্ছিস, যে 10 বছর আগে তলোয়ারের জন্য নিধার মা বাবার সাথে মিলে আমাদের মা বাবাকে খুন করেছিল? তুই আমার কাছে রাজত্ব চাইতে আমি হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু তুই তার জন্য নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলেছিস। নিধা তাওহীদের গলা চেপে ধরে জিনিকে বলে, তুই তলোয়ারটা হাত থেকে ছুঁড়ে ফেলে দে, না হলে কিন্তু আমি তাওহীদকে শেষ করে দিব।
জিনি ভয় পেয়ে তলাটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। নিধা একখানা ধারালো ছুরি হাতে নিয়ে জিনির কাছে এসে বলল, কি ভেবেছিস এত সহজে জিতে যাবি? এক্ষুনি আমি তোকে মেরে ফেলবো। নিধা জিনির বুকের দিকে ছুরিটা বাড়িয়ে দিল। জিনি চোখ বুজে ফেলল। নিধা অবাক হয়ে তার হাতের দিকে তাকালো। জান্নাত তার হাত চেপে ধরেছে, ছুরিটা বসাতে দিচ্ছে না। জান্নাত নিধার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে তোকে একটা আঁচড়ও কাটতে দেবো না। ও আচ্ছা, তুমিও পোল্ট্রি খেয়ে গেলি? পোল্ট্রি খাচ্ছি না, নিজের ভুলটা এতদিনে বুঝেছি। দেখ জান্নাত, তুই আমাকে আমার কাজে বাধা দিস না, তাহলে কিন্তু আমি তোকেও মেরে ফেলতে ভাববো না। কি বললি তুই? দেখ তাহলে। জান্নাত নিধার গলায় মুহূর্তে ছুরি চালিয়ে দিল। যিনি অবাক হয়ে বলল, এটা তুই কি করলি? ও আমাদের জিন গোত্রীয়। যে নিজের জাতির ক্ষতি করতে চায় সে আর গোত্রীয় থাকে না, শত্রু হয়ে যায়। বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি জানি একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি। আমার তোর উপর কোনো রাগ নেই বোন। তাহিদ জোর কণ্ঠে বলল, শুধু শালিকের সাথে গল্প করলে হবে? জামাইকে একটু দেখবা নাকি? হাতের বাঁধনটা খুলে দাও। জান্নাত মুচকি এসে তাহিদের বাঁধন খুলে দিল। যিনি জান্নাতের হাত ধরে বলল, আমি যাচ্ছি বোন, ভালো থাকিস। কোথায় যাবি? জিন রাজ্যে চল, সেখানে তোর রাজত্ব আছে। আজ থেকে সেটা তুই সামলাবি, আমি ওখানে ফিরবো না। কেন বোন? তোর দুলাভাইয়ের সাথে সংসার করে বাকি জীবনটা কাটাবো। জিন থেকে সাধারণ মেয়ের মতো জীবনযাপন করব। আমাকে ভুলে যাবি না তো? কখনোই না। মনে পড়লে আমার সাথে দেখা করতে চলে আসিস। জান্নাত জিনিকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস তুই। তলোয়ারটা নিয়ে তাহিদের হাত ধরে গুটি গুটি পায়ে জিনি চলে যাচ্ছে। তা দেখে জান্নাত ভাবছে, আমার জীবনে যদি এমন কিছু হতো। জিনি, তুই আসলে ভাগ্যবতী। মানুষের সাথে নিজের ভালোবাসাটার পূর্ণতা পেলি। সুখে থাক। তাহিদ জিনির কোলে মাথা রেখে বলল, জিনি, ভাবতে পারিনি তোমাকে নিজের করে পাবো, কিন্তু বিশ্বাস ছিল। শুকরিয়া আল্লাহর দরবারে। তাদের পবিত্র ভালোবাসা দেখে আকাশের চাঁদটাও যেন মুচকি হেসে উঠল। কেমন হয়েছে জানাবেন।